ঠিক আছে, দেখে নে কি হবে। So there is a chart given, ঠিক আছে। কি বলছে যে compare rainfall data, Indian Meteorological Department calculated long period average LPA of rainfall during June August in each of the 16 states. State গুলো দেওয়া আছে। The figure given below shows actual rainfall during June to August 2019, ঠিক আছে। And the percentage deviation from the LPA also is given from respect to 2018, and each state along with the actual rainfall is presented in the figure. Basically কি বলেছে যে actual rainfall, ধর এই যে ধর এটা গোয়া is having a rainfall of 2700 millimeter, ঠিক আছে। And then what is the deviation from 2018? Deviation is এই 10 আর 20 ঠিক মাঝখানে, তাই তো। This is around 15% deviation. So this is around 15% deviation from 2018. But then 15% to the negative or positive, 15% positive deviation. মানে 2018 যদি আমার x millimeter of rainfall was there, then 2018 হচ্ছে আমার যদি x হয় তাহলে 2019 হবে হচ্ছে কত 1.15x, which is equal to 2700. বেসিক্যালি এটার গ্রাফের মানে হচ্ছে এটা। সবাই ক্লিয়ার? যদি এসব লাগবে না, মানে এক্সপেক্ট ধরতে লাগবে না, অন্যভাবে ক্যালকুলেট হয়ে যাবে, বাট আমি বোঝানোর জন্য বললাম। ডেভিয়েশন গুলো বোঝা গেছে যে হোয়াট ইজ দ্য ডেভিয়েশন অফ পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন, ওটাও গ্রাফ থেকে হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল দিল্লি বলছি 1.15x, এটা কি করে আসলো? 15% ইনক্রিজ। তাহলে ধর এটাকে আমি যদি 100x ধরতাম, তা তুই কি লিখতিস 115x? তা আমি ধর তোর ভেরিয়েবলটা যদি এক্স ধরেছি, তাহলে যদি 15% ইনক্রিজ করে দিই, তুই বেসিক্যালি কি লিখবি এক্স ইন্টু 15/100 প্লাস এক্স, এটা লিখবি তো। এটাকে সলভ করে দেখবি 1.15x হয়। সলভ কর, এ দেখ 100, ঠিক আছে। তাহলে এখানে 15x প্লাস 100x, তাহলে 115x ডিভাইড বাই 100, তাহলে कत 1.15x। सर फर्स्ट का आंसर 57.14% होगा। देखते कैलकुलेट करते जाओ। आई थिंक नहीं होगा, आई थिंक 42 होगा, बट देखते हैं। রূপশ্রী বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। এইগুলো ক্যাটের জন্য কিন্তু এগুলো ক্ল্যারিটি রাখবি, মানে পার্সেন্টেজ শুড বি কমপ্লিটলি মানে ক্ল্যারিফাইড এন্ড এভরিথিং। বিশেষ করে পার্সেন্টেজের যে টেবিলটা আছে ওটা কিন্তু মুখস্থ করবি। আমি জানি না অস্মিক তোদেরকে বলেছে কিনা বা স্যার বলেছে কিনা, পার্সেন্টেজের টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় কাজে লাগবে। মানে ধর তোকে আমি যে বললাম যে 20%, তো দেখেই বুঝতে হবে যে দিস ইজ 1/5 বা ভাইস ভার্সা। বা আমি যদি বলি 1/6, এটা কত পার্সেন্ট বলতো 1/6টা? কে বলতে পারবি? ফটাকসে বলতে হবে। এটা যে 16.66%। এই যে নাম, মানে এটাকে বলে পার্সেন্টেজের টেবিল। দেখবি অনুসরণ পয়েন্টের বইতে আছে। ওইটা পুরো দরকার হলে তোদের যেখানে পড়াশোনা করিস ক্যাটের জন্য তার সামনে লাগিয়ে রাখবি, এক্সামের আগে এটাই দেখে যাবি। এটা যেন কমপ্লিট ক্ল্যারিটি থাকে। পার্সেন্টেজ টেবিল শুড বি কমপ্লিটলি ম্যাপড ইন ইউর ব্রেন। তো কোয়ান্টেও কাজে লাগবে অনেকটা, প্লাস তোর এলআরডি তো লাগবে, হোয়াট এভার, মোস্টলি কোয়ান্টে। এনিওয়ে, তো ফার্স্ট কোশ্চেন, এবার আমরা কোশ্চেন দিয়ে যাবো, ঠিক আছে, কারণ এখানে তো বেসিক্যালি কোশ্চেন ওয়াইজ তোর ইয়ে আছে, তো উইল গো বাই দ্য কোশ্চেন অনলি। ফার্স্ট কোশ্চেন কি বলছে?
বলছে if heavy monsoon state is defined state with actual rainfall is 900 and more, then approximately what percentage of heavy monsoon state have a negative deviation respect to LPA? হ্যাঁ, কোশ্চেন একটা বিশাল মনে হচ্ছে না, বিশাল একটা কিছু দিয়ে দিয়েছে। খুব সিম্পল একটা ব্যাপার। তো বেসিক্যালি কি বলছে যে 900 অর মোর, এটাকে আমরা যদি হেভি মনসুন স্টেট হিসেবে ধরে নিই, তো ধর সাপোজ আমার এই 900, এটা 1000, তো মহারাষ্ট্র 1000-এ আছে, গুজরাট 600, তাই তো? তাহলে মোটামুটি এই জায়গাটা ধর, এই জায়গাটা দিস ইজ 900 বেসিক্যালি, ঠিক আছে? ধর আমি এই জায়গাটা বলছি, দিস ইজ 900, ঠিক আছে? এবার এর এইদিকে যে স্টেট গুলো আছে, দোজ আর অল হেভি মনসুন স্টেট, ঠিক আছে? বুঝতে পারলাম? এই যে এটা হচ্ছে 800 লাইন, এটা হচ্ছে 1000-এর লাইন, তাহলে এর মাঝে হচ্ছে 900 লাইন, ঠিক আছে? বুঝতে পারলি? না বুঝতে পারলে জিজ্ঞেস করবি। সো আমি ওখানে একটা লাইন টেনে এলাম, মানে বেসিক্যালি অল দ্য স্টেটস অফ দ্য লেফট রাইট অফ দ্য লাইন উইল বি হেভি মনসুন স্টেট, ঠিক আছে? এবার বলছে অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ হেভি মনসুন স্টেট হ্যাভ আ নেগেটিভ ডেভিয়েশন। তাহলে হেভি মনসুন স্টেট কে কে আছে দেখ, এই লাইনের এদিকে তাহলে মেঘালয় আছে, কেরল আছে, এখানে অরুণাচল আছে, মিজোরাম আছে, সিকিম আছে, গোয়া আছে, এটা মহারাষ্ট্র, তাই তো? আর কেউ আছে? না, আর কেউ নেই। তাহলে টোটাল আমার স্টেট কতগুলো যারা হেভি মনসুন স্টেট? টোটাল স্টেটস হচ্ছে 7 স্টেটস, তাই তো? যারা হেভি মনসুন স্টেটস বাই দ্য ডেফিনেশন অফ ওই 900। এবার এদের মধ্যে কজনের নেগেটিভ ডেভিয়েশন আছে? এই মেঘালয়ের আছে, মেঘালয় তাকে এই জায়গায় লাই করে, দ্যাট ইজ 10 to 20-র মাঝে, মানে -15 ডেভিয়েশন। তাহলে মেঘালয় ইজ ওয়ান, দ্যাট ইজ -15 ডেভিয়েশন। কেরল আর অরুণাচল, এই যে এটা অরুণাচল, এটা কেরল, দুজনেই কেরালা হচ্ছে -10, অরুণাচল হচ্ছে এও -10। তাহলে এই তিনটে স্টেট टोटल হচ্ছে, 4 स्टेट, হ্যাঁ 4 स्टेट नेगेटिव में है। और कौन सा स्टेट है, और कौन सा स्टेट है नेगेटिव में? अरुणाचल प्रदेश, अभी স্যার आपने कहा ना, আসামটাও আছে। হুম, আসামটারও কি -10? फिर হ্যাঁ अभी আসামটাও -10, কিন্তু আসাম কি হেভি মনসুন স্টেট? 900 মিলিমিটারের বেশি, মানে অল দ্য স্টেটস হু শুড বি লাই হিয়ার। গট ইট, কি গট ইট। शिवांगी, और कौन सा स्टेट है? हाँ हाँ हाँ, समझ गई। मुझे लगा कि ऊपर वाला भी आप बोल रहे हैं -10 में जाएगा, मिजोरम नहीं कुछ ऊपर ऐसा वाला लिखा क्यों, है। ये जो लाइन है ये -10 है, इसके ऊपर पॉजिटिव डेविएशन है, वही तो मैं समझाया। इसके नीचे है नेगेटिव डेविएशन, ओके, तो तुमको सिर्फ नेगेटिव वाला लेना पड़ेगा, ठीक है? मतलब और 3। उस लाइन पे जो आएगा वो खुद भी नेगेटिव है, दैट इज -10%, जो ओके, कि तुम्हारा केरला है और अरुणाचल है, ठीक है? ओके सर। তাহলে 3 states is negative deviation out of total 7 heavy rain state। তাহলে what is the percentage দেখেই বলা যাবে যে this is 42। কেন 42? কারণ দেখ 7 এর হাফ মানে কি 3.5, তাই তো? পরীক্ষার সময় এটা আবার ক্যালকুলেট করতে বসিস না যে 3/7 কত হবে। তাহলে এটা কত, 50% অফ 7 ইজ 3.5, তার থেকে কম একটাই অপশন আছে সেখানে, দ্যাট ইজ 42, ঠিক আছে? সবাই ক্লিয়ার? এবার সেকেন্ড কোশ্চেনটা বলছে the low monsoon state is defined as a state with actual rainfall of these 750 and less। সেম আমরা যেমন 900 করেছিলাম, এবার এটা 750 and less করতে হবে। what is the median deviation of LPA? এবার মিডিয়ানের ডেফিনেশন কি, কি জানিস বলতো দেখি? বাই দ্য ওয়ে 750টা আমি ধর মার্ক করছি, ঠিক আছে? এখানে 800 মানে 650, এই এই জায়গাটা এটা হবে, এরকম একটা জায়গায় হবে। তার
এদিকে স্টেট গুলো, কারণ 750 অর লেস বলেছে, সো বেসিক্যালি ওর থেকে কম। ঠিক আছে, বাই দ্য ওয়ে মিডিয়ানের মানে কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মিডিয়ান এটা বল। তো ফার্স্টে কটা স্টেট আছে দেখে নিতে হবে। দ্যাট ইজ মণিপুর 1 2 3 4 5 6 7 8 9, 9টা স্টেট, তাই তো? স্টেট তো 4 4, হ্যাঁ 9টা স্টেট আছে, ঠিক আছে। হ্যাঁ, এবার মিডিয়ানের ডেফিনেশন কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মিডিয়ান? যতগুলো অবজারভেশন আছে তার মিডিল পয়েন্টে যে অবজারভেশনটা পড়ছে, মিড পয়েন্ট যে অবজারভেশনটা আছে সেটা হচ্ছে মিডিয়ান। মিড পয়েন্টে যে অবজারভেশন আছে। আর এই যদি এটা যদি মানে অবজারভেশনস এর নাম্বার যদি ইভেন নাম্বার হয় তাহলে তাহলে যেটা মিড পয়েন্ট আছে তার একটা লেফট একটা রাইট, দিয়ে যে কোনো যে কোনো একটা দিয়ে কাজ করতে পারি। যদি 100টা অবজারভেশন ধর থাকে ধর তাহলে সাপোজ 1 2 3 4 5 6, মিডিয়ান কত হবে? স্যার আমি এটাতে 2 3ও করতে পারি, 3 4ও করতে পারি। না, ভুল হলো তো। যেটা মিডল হবে, হোয়াট ইজ দ্য মিডল? মিডল মানে হচ্ছে এই জায়গাটা। হাউ ইট উইল কাম? ইট উইল ওকে, কাম অ্যাজ অ্যাভারেজ অ্যাজ 3 and 4। রাইট। এবার এটা যদি আমি 7 লিখতাম then তো ক্লিয়ারলি ইট উইল 4। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কিন্তু সবাই খুব মানে এগুলো কিন্তু ক্ল্যারিটি রাখবে। যত এমবিএ তো পড়তে যাবি, দেখবি ফার্স্ট টার্মে থাকবে কোয়াম 1, ঠিক আছে? ওখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স প্রচুর পড়াবে, তো খেয়াল রাখবে এগুলো, ঠিক আছে? ভালো কলেজে এমবিএ পড়তে গেলে স্ট্যাটিস্টিক্স উইল বি আ বিগ পার্ট অফ দ্যাট। যখন তোর ইকোনমিক্স পড়বি, ইকোনোমেট্রিক্স যদি সাবজেক্ট নিস, তখনও দেখবি এগুলো খুব বেশি করে আসবে। এনিওয়ে, সো বেসিক্যালি কি করতে হবে আমাকে, এই যে অল দ্য এলপিএ শুড বি অ্যারেঞ্জড অ্যান্ড দেন দ্য মিড পয়েন্ট শুড বি টেকেন। তাহলে আমি ওপর থেকে সাজাই। ফার্স্ট সবার পরে কি আছে? গুজরাট, জি জে, ডেভিয়েশন কত? এই যে এখানটায়, দ্যাট ইজ +25। তারপর হচ্ছে কর্ণাটকা, কত এটা? +20। সিমিলারলি রাজস্থান, দ্যাট ইজ +15, 10 আর 20 মাঝখানে। আর এমপি, এমপি হচ্ছে +10, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি। তারপর হচ্ছে আসাম, দিস ইজ অলসো -10। তারপর ওয়েস্ট বেঙ্গল, এটা কত? -30। আর ঝাড়খণ্ড হচ্ছে -35। তারপর দিল্লি, ইট ইজ -40। আর মণিপুর এটা হচ্ছে -60, ঠিক আছে? তাহলে এর মধ্যে আমার মিডল অবজারভেশন কোনটা? দিস ইজ দ্য মিডল অবজারভেশন। তাহলে আসাম উইল বি মাই অ্যান্সার। তাহলে আসামের কত পার্সেন্টেজ? দ্যাট ইজ -10। তাহলে এটা হবে ঠিক আছে। এবার এটা তুই যদি ভালো করে খেয়াল করিস, এটা তোকে এই জিনিস করতেও হবে না, তুই এটা দেখেই বলতে পারবি। এটা এগুলোর ওপরে এই চারটে, আর এই চারটে নিচে, তাহলে আসাম মাঝখানে আছে, তাহলে দিস উইল বি দ্য অবজারভেশন। সিম্পল। আমি বোঝানোর জন্য এটা তোকে একটু করে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার অব্দি? ঠিক আছে। তারপর নেক্সট 3 নম্বর কোশ্চেন কি আছে? What is the average rainfall of the states that have actual rainfall of 600 or more and have a negative deviation of from LPA? তাহলে দুটো ক্ল্যারিটি, দুটো জিনিস বলা যায় একসাথে, দুটো কন্ডিশন, যে my deviation will be negative deviation and the rainfall will be 600 or আচ্ছা less, 600 or less, আচ্ছা less, ওকে। এর মধ্যে অ্যাভারেজ রেইনফল কত? খুব সিম্পল। 600 এর তুই এটা কত? এইটা হচ্ছে 600 এর লাইন, দিস ইজ 600 লাইন, ঠিক আছে? 600 অর লেস, তাহলে এটা অথবা লেস,
এবার নেগেটিভ এলপিএ, তাহলে নেগেটিভ এলপিএ মানে বেসিক্যালি তোর এইখান থেকে শুরু হবে, এইটা হচ্ছে তোর জোন। এর মধ্যে কে কে আছে? আসাম আছে, আসামে 600 তোর রেনফল, প্লাস ওয়েস্ট বেঙ্গল আছে, দ্যাট ইজ অলসো 600, প্লাস ঝাড়খণ্ড 400, প্লাস দিল্লি 300, প্লাস মণিপুর 400। অ্যাভারেজ করে করে অ্যাভারেজ কত হবে? 1200, 1200, আর এদিকে তো 700, আর 1900 প্লাস 2300, 2300 ডিভাইড বাই 5, তাই তো 460। তাহলে এইটা সি, অপশন সি। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? তাও 4 নম্বরে যাচ্ছি তাহলে। এবার বলছি দ্য এলপিএ অফ আ স্টেট ফর আ year defined as average rainfall of preceding 10 years considering the period of June August. ভালো কথা। For example, LPA in 2018 is average rainfall during 2009 and 18, and LPA 19 is average rainfall between 10 to 19. Basically তার আগের 8টা ইয়ারের অ্যাভারেজ করে ওটা লিখছে। So it is observed that the actual rainfall in Gujarat is 2019 is 20% more than the 2009. So LPA of 2019 is closest to. ঠিক আছে, তো এটা 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 এ- এটা যারা এখন কোশ্চেনটা দেখলি বুঝলি তো আহ, ইয়ে কর, কি বলে বল এটা। এটা কি, এর এর মানেটা কি বল? কেউ বুঝতে পারলি এর মানেটা কি? কে বলতে পারবে? LPA of a state for a year defined as, शिवांगी बोलो, ये कैसे करेंगे हम? কোয়েশ্চেনটার মানে হচ্ছে যে যেটা স্যার আমি আপনাকে পিং করেছিলাম, জয়েন করে গেছি। আচ্ছা আচ্ছা, ওকে। স্যার কোয়েশ্চেনটার মানে হচ্ছে যে যেটা ইয়ারের যেটা এলপিএ যেটা দেওয়া আছে, প্রেজেন্ট কারেন্ট ইয়ারের যে এলপিএটা দেওয়া আছে, হুম। সেটা ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাভারেজ অফ দ্য লাস্ট 10 ইয়ার্স। মানে ওর- 2018-এর মানে 2019-এর যে এলপিএটা, এটা 2019-এর চারটা যে এলপিএটা দেওয়া আছে গুজরাটের, হুম। তো দ্যাট ইজ ইকুয়াল টু দ্য অ্যাভারেজ অফ 2010 থেকে 2019 অব্দি। আচ্ছা, গুড। তারপর? তারপরে হচ্ছে দ্য অ্যাকচুয়াল রেনফল অফ গুজরাট ইন 2019 ইজ 20% মোর দ্যান দ্যাট অফ দ্য রেনফল ইন 2009-এ। মানে 2019 থেকে 2010 থেকে 2019-এর অ্যাভারেজ যেটা যেটা 2019-এর রেনফলটা, হুম। সেটা 2009-এর থেকে 20% মোর। হুম। তো 2019-এ এটা ক্লোজেস্ট টু স্টার্ট হচ্ছে, হ্যাঁ, কোশ্চেনটা তুই ঠিকই বুঝেছিস। মানে 20% মোর দ্যান রেনফল। তার মানে হচ্ছে যে ভ্যালুটা আমার এখানে দেওয়া আছে গুজরাটে 600 হচ্ছে 120% অফ এক্সটাকে আমি যদি 2009 ধরে নিই, তাহলে আচ্ছা 600 আচ্ছা, তাহলে 600 ইকুয়ালস টু 120/100 অফ এক্স, মানে না তুই 1.2x two- ইকুয়াল টু 600 কর। হ্যাঁ, এবার বল, এবার বল, হ্যাঁ, তারপর কি করবো? ওটা বলেছে the তো LPA তো in ধর তোর এক্সটা বেরিয়ে গেল, এক্স হচ্ছে তোর 12 দিয়ে ভাগ করলে 500, তাই তো? হ্যাঁ, এবার বল। 500
তুই এক্সট্রা কোন 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 ইয়ারটা ধরেছিস? এক্সটা আমি 2009 ধরছি। আচ্ছা 2009 ধরলি, ঠিক আছে। আর এই 600টা 2019, তাই তো? 600টা 2019। হ্যাঁ, LP of Gujarat is closest to it would be 505. Option C. অপশন সি। হ্যাঁ, 490 থেকে 510 এর ডিফারেন্স আছে, 505 থেকে 500 এ 5 এর ডিফারেন্স আছে, ক্লোজেস্ট ওটাই হবে তাহলে হয়তো। না, তুই ভালো করে দেখ তো। দ্য এলপিএ অফ 2019 ইজ ক্লোজেস্ট টু বলেছে কিন্তু, হ্যাঁ। তুই 500টা কিন্তু 2009। উল্টোটা বলেছে আমার মনে হয়, মানে এক্সটা তো আমরা 2009 বল বল বল। ধরলাম, তো আমার এক্সট্রা 2009 ধরলাম, এই ধরেছি। তারপর তাহলে তো ওটার সাথে অ্যাড করতে মানে বাড়বে না আরো বেশি? 2019 এ তো 20% মোর আছে। হ্যাঁ 20% মোর হয়, ওটা ওই 600 হয়েছে। হ্যাঁ, তো 1.2x টা হবে 2019 এ। তাই করেছি তো। হ্যাঁ, তো 19 এর ভ্যালুটা তো মানে ইনটু করে দেবো না, মানে এক্স এর ভ্যালুটা ওখানে পুট করে 1.2 এর সাথে সেটা হবে না ভ্যালুটা? হ্যাঁ মানে আমি বলছি যে ধর যদি আমার 2009 এক্স হয়, তাহলে 2019 হ্যাঁ, হচ্ছে 1.2x, হ্যাঁ, তো তাই তো? 1.2x টাই তো আনসারটা হওয়া উচিত। না, 1.2x হচ্ছে 2019-এর সাথে ইকুয়েট করলাম 600, তাই তো? তাহলে সেখান থেকে আমি 2009 এর ভ্যালুটা পেয়ে গেলাম, যেটা হুম। অনুরাগ বলছিল। একদম ঠিক। এরপরে কি হবে? এরপরে আমাকে বলেছে যে এলপিএ অফ গুজরাট 2019 ইজ ক্লোজেস্ট। এলপি এটা বলেছে পার্সেন্টেজ ডেভিয়েশন ফ্রম এলপি অফ Next বেরিয়ে গেল। এলপি 600, 500 এর 10%, 500 এর 15%। না, 500 এর 15% হবে কি? পজিটিভ ডেভিয়েশনটা কি এখানে মানে কনসিডার করতে হবে? পজিটিভ ডেভিয়েশন? হ্যাঁ, মানে এখানে এলপি অফ গুজরাট ইন 2019 ইজ ক্লোজেস্ট টু, হুম। আর এখানে আমাদের যে এলপি অফ এটা গুজরাট দিয়েছে হচ্ছে তো 500। হ্যাঁ বল বল বল। আচ্ছা, মানে এখানে টেবিলে বসিয়ে দেখবো 400 আর 600 এর মধ্যে 500 টা কোথায় হচ্ছে, এরকম কি? টেবিলে বসতে হবে 500টা। হ্যাঁ, 500টা কোথায় যদি বসাবি? বসাই। তোকে তোকে গুজরাটই বলেছে, গুজরাট হচ্ছে আমার 600, ওটা তো দেওয়াই আছে 2009। গুজরাট আমার 600। কি করে বুঝছো? এখানে স্যার, এখানে যে আমাদের এটা দিয়েছে, যে গ্রাফটা দিয়েছে, সেটা হুম। অ্যাকচুয়ালি তো 2008 থেকে 9 থেকে 18 এর গ্রাফটা আছে, তাই তো? না, এখানে তোরা একটা জিনিস যেটা মিস করছিস সেটা হচ্ছে যে এই যে গুজরাট যখন দেখছিস, মানে এটা আমি আবার তোকে একটা হিন্ট দিচ্ছি, গুজরাট হ্যাঁ, যখন দেখছিস না, এই যে অ্যাবসলিউট হ্যাঁ, ভ্যালুটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2019-এর ভ্যালু। আর তুই এর সাথে কোরিলেট কর 30টা। 30টাকে যদি তুই কোরিলেট করিস তাহলে ওখান থেকে তুই 2018 ভ্যালুটা পেয়ে যাবি। মানে যেটা রূপস থেকে একটু আগে বোঝাচ্ছিলাম, তাহলে ধর আমি ওয়াই ইজ 2018 এর ভ্যালু, তাহলে ওয়াই কে আমি যদি 30% ইনক্রিজ করি দেন আমার 2019 হয়েছে। তাহলে 1.3 হ্যাঁ। ওয়াই ইজ ইকুয়াল টু 600। তো সেখান থেকে আমি 2018 এর এলপিটা পেয়ে যাবো। এটা কত হবে বল? এটা হচ্ছে 6000 বাই 13।
461 মতো। এক্সাক্ট ক্যালকুলেট করে দেখ কত হবে। এক্সাক্ট আসবে স্যার, এটা 461.44 বা এরম কিছু একটা আসবে, 44 বা 54 এরম কিছু একটা আসবে। 461.5, 461.5। 461.5, হুম 461.5টা হচ্ছে এলপিএ অফ 2018। হ্যাঁ এবার 2009 হচ্ছে 500, 2018 এখানে দেখাচ্ছে 461.5, আর 2019 হচ্ছে আমার 600। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল আমার ইয়ে। এইবার তোকে বলছে যে এলপিএ অফ দ্য গুজরাট ইন 2019 ইজ ক্লোজেস্ট টু। 475 আর 490 তো হবে না, কারণ কি 461 এর থেকে বেশি হতে হবে, 500 এর থেকেও বেশি হতে হবে। তাহলে হাতে 505 আর 525, তাহলে ক্লোজেস্ট আচ্ছা 525 এইখানে হবে। ভুল নিলাম, গুজরাটটা হচ্ছে, না না ভুল নিলাম, গুজরাটটা হচ্ছে 25%। হ্যাঁ, গুজরাটটা আমি 30% নিয়ে নিয়েছি, গুজরাট হচ্ছে 25%। তো 25% মানে হচ্ছে এটা তোর হবে হচ্ছে 1.25, ঠিক আছে। তাহলে 600 ডিভাইড বাই 1.25, তাহলে 480। এটা করলে কত, এটা করলে 48, ইয়েস 480। হ্যাঁ, তাহলে এইবার it has এইবার বল। definitely, it has to be definitely more than 480 and 500, এক্স্যাক্টলি, তার মানে 475 আর অ্যান্ড 490 and হ্যাঁ, 500, তাহলে 475 না আর না অ্যান্ড 490, 500 হবে কি, না না অ্যান্ড 500 হবে। 480 থেকে ডেফিনেটলি বিগার হচ্ছে, আর হ্যাঁ 20। ডেফিনেটলি বিগার, কারণ তুই 2008 এর মধ্যে, 2009 এর মধ্যে ঢুকে আছে, ঠিক আছে। হ্যাঁ, তো 480 থেকে ডেফিনেটলি বিগার হবে। দেন তারপরে 2009 2019 হচ্ছে 600, মানে 480 থেকে বেশি কিন্তু 600 এর থেকে কম, সিক্স এটাতেই হান্ড্রেড তো থেকে তো ডেফিনেটলি কম, হুম। ঠিক আছে, 600 থেকে তো ডেফিনেটলি কম, কিন্তু কথাটা হচ্ছে যে 505 না 490, এইটা হচ্ছে তোর অ্যান্সার, এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে। আমার তো কোয়েশ্চেনে বলেছে যে একটা ওভারঅল ইনক্রিজ আছে, তো সেটা হুম, দিয়ে ভেবে মানে 505 কি বলতে পারি, 20% ইনক্রিজ আছে বলেছে। না না দেখ এইখানে যেটা, যেটা বেসিক্যালি যেটা ভাবতে হবে যে এটা যদি একটু ভালো করে পড়িস কোয়েশ্চেনটা, হুম হুম। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া এক সেকেন্ড আমি একটু মুছে দিই, সবাই দেখে নেবে একটু এটা। হ্যাঁ, সেটা হচ্ছে আরেকবার আমি পড়ছি কোশ্চেন, ঠিক আছে, ভালো করে একটু খেয়াল করিস। দ্য এলপি অফ দ্য স্টেট ফর আ ইয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যাভারেজ রেনফল ফ্রম দ্য প্রসিডিং 10 ইয়ার্স, ঠিক আছে, কনসিডারিং দ্য জুলাই টু অগস্ট, মানে মানে গত 10 বছরে দ্য প্রিসিডিং 10 ইয়ার্স অফ জুলাই টু অগস্টের যে অ্যাভারেজ রেনফল, সেটা রিফ্লেক্ট করছে মোস্ট রিসেন্ট ইয়ার্সে। মানে ধর আমি যদি এক্স ইয়ার্সে থাকি, তাহলে X-10 এর পুরো অ্যাভারেজটা আমার এক্স ইয়ার্স এর রেনফলে রিফ্লেক্ট করছে, ঠিক আছে, এটা বোঝার চেষ্টা কর। তাহলে ফর এক্সাম্পল, এক্সাম্পল দিচ্ছে, এলপিএ ইন 2018 ইজ অ্যাভারেজ রেনফল অফ 2009 to 18, হুইচ ইজ ফেয়ার, and LPA in 2019 is average rainfall of 2010 to 19, again fair। খালি একটা ইয়ার আমার এক্সটেন্ড হয়ে গেল, মানে এখানে আমি 2009টা কনসিডার করছি না, 2010 থেকে 19 কনসিডার করছি, ঠিক আছে। And it is observed that the actual rainfall in 2019 is 20% more than the rainfall in 2009, ঠিক আছে। তো এইবার যেটা যেটা বক্তব্য সেটা হচ্ছে যে if it is more than
মানে 2009-এর যদি আমার অ্যাবসলিউট ভ্যালুতে 20% ইনক্রিজ হয়, তাহলে এলপি অফ দ্য গুজরাট অফ 2019 ইজ ক্লোজেস্ট টু। তার মানে কি? তার মানে যদি আমার অ্যাবসলিউট ভ্যালুতে ইনক্রিজ হয় ফ্রম দ্য বেস কেস, এটা টেকনিক্যাল হয়ে যাচ্ছে ব্যাপারটা, বাট আমি আরেকবার বলছি যে ফ্রম দ্য বেস কেস যদি আমার 20% ইনক্রিজ করে, উইচ ইজ দ্য বেস ইয়ার অফ দ্য আমার রেনফল ক্যালকুলেশন, অ্যান্ড তারপর তো কোশ্চেনটা কি বলছে যে দ্য এলপি অফ দ্য গুজরাট 2019 ইজ ক্লোজেস্ট টু, তাহলে আমার যেটা মানে 2019-এর যে ভ্যালুটা হবে অ্যাবসলিউট ভ্যালুটা, তার থেকে 2019-এর যেটা এলপি হবে সেটা তার থেকে কম হবে। সো আমার মাই অ্যান্সার উইল বি 490, নট 505। রাইট। এবার টেকনিক্যাল হয়ে গেল, তোরা যদি না বুঝতে পারিস আবার আমাকে পরের দিন জিজ্ঞেস করবি, আর তো রেকর্ডিং আছে আরেকবার চালাবি, তাহলে ক্লিয়ার হবে, ঠিক আছে? এনিওয়ে, এটা 2019-এর বুঝতে পারিনি হচ্ছে। 2019-এর তোর 2019-এর ক্যাটের কোশ্চেন। হ্যাঁ রূপশ্রী বল। স্যার রিপিট করবে? আমি বুঝতে পারিনি। রিপিট করব? হ্যাঁ দেখ, হুম। বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুই যখন ক্যালকুলেট করছিস না, এখানে কোশ্চেনটা তো বেসিক্যালি বেস কেস থেকে তোকে নিতে হবে। বেস কেস মানে অ্যাভারেজ রেনফল ধরে এক্স ওয়াই, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্সটেন্ড করে নিতে হবে, ঠিক আছে? এবার আমাকে তো বলছে যে ভাই হ্যাঁ হ্যাঁ অনুরাগ বল। হ্যাঁ, so একবার মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এসেনশিয়ালি মানে আচ্ছা তুই বল, হ্যাঁ কি বুঝলি বল। হ্যাঁ এসেনশিয়ালি প্রত্যেক বছর 10 মিলিমিটার করে রেনটা বাড়ছে, তাই তো? না আপনি এটাই বলছেন? 10 মিলিমিটার ওটা তো অ্যাবসলিউট ভ্যালু নয়, মানে আমি বলছি 10 মিলিমিটার কেন, সে তো 20 মিটার, মানে পার্সেন্টেজ ইনক্রিজটা হচ্ছে আর কি। রাইট। আচ্ছা। সেটা তো অ্যাবসলিউট ভ্যালু নয়, মানে তোর এমনি নর্মাল পার্সেন্টেজ ইনক্রিজ যেমন হয় তেমন হচ্ছে, তো উইচ ইজ ফেয়ার। কিন্তু আমার বক্তব্য একটু অন্য জায়গায়, সেটা হচ্ছে যে ধর সাপোজ আমি একটা একটা ওভারঅল একটা আমি ক্যালকুলেট করছি, ঠিক আছে, যে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি করে এক্সটেন্ড ক্যালকুলেট করছি, ঠিক আছে? এবার আমি এক্স ওয়ান এর ভ্যালুটা বার করে নিয়েছি 2009 সালে, উইচ ইজ 500, অ্যান্ড 2019 সালে সেটা হচ্ছে 600, ঠিক আছে? আবার আমি দেখছি 2018 সালে ইট ইজ 480। হ্যাঁ। এবার তুই যখন রূপশ্রী একটা জিনিস বোঝার চেষ্টা কর, 2019 যখন তুই বলছিস, তুই কিন্তু 600 তুই মাথায় রাখিস না যে ওটা 2019-এর ভ্যালু, ওটা হচ্ছে অল দ্য ইয়ার্স। ধর 2015 সালে 1000 মিলিমিটার ছিল, সো দ্যাট ইজ অলসো ইনকর্পোরেটেড দেয়ার। বোঝার চেষ্টা কর। তো এটা এরকম হতেই পারে যে 480, দেখ মানে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। দেখ আমি আরেকবার তোকে বলছি, ধর সাপোজ মানে ধর এখানে ধর 100, 200, 400, 1000 করে, তারপর 500 করে, এই অ্যাভারেজ একটা আমার 600 2019-এ এসছে, ঠিক আছে? 2019-এ আমার 600 এসছে। ইট ডাজেন্ট মিন দ্যাট 2019 ইজ 600, ইট ইজ মাচ লেস দ্যান অলসো 600, এটা 300 হতে পারে আমার, কারণ এই 600-র মধ্যে আমার এই 1000 ঢুকে আছে, আমার 2000-ও ঢুকতে পারে। আই ডোন্ট নো প্রিভিয়াস ইয়ার্সে কি হয়েছে, আই এম টেকিং অ্যাভারেজ, বুঝতে পারছিস? তাহলে এবার আমি 2019-এর আমি ক্যালকুলেট করতে পারছি না যে আমার কত এক্স্যাক্টলি বেরিয়েছে, কিন্তু আমি 2018-টা পেয়ে গেছি। 2018-টা কত পেয়েছি না, আমি 480। বুঝতে পারলাম? 2018-এ 480, আর 2009-এ হচ্ছে আমার 500। রাইট আছে। তাহলে এবার হ্যাঁ 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 বল বল। তো হ্যাঁ দেন স্যার, মাই এত তো হ্যাঁ এবার দেন এবার এবার তোকে তোকে তো বেসিক্যালি 2019-টা আমাকে অ্যাপ্রক্সিমেট করতে হবে। আমি এক্সাক্ট মানে তোরা যেটা ভাবছিস যে 2600-টা হচ্ছে 2019, তাহলে আমি কি করে ক্যালকুলেট করবো না, এটা বেস কেস তো 2018, ওর থেকে পারবে কিছুটা।
এবার তুই বলবি স্যার 2018 থেকে তো আমার এই আমি এই একটু মানে ইয়েটা বাড়িয়ে দিলেই তো অ্যাভারেজ বেড়ে যাবে, কিন্তু না, সেটা করলে হবে না, কারণ ওটা হচ্ছে পুরো অ্যাভারেজটা ইনক্রিজ করছে। তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আই এম সেইং যে যেহেতু 2018-তে আমার 480 উইচ ইজ অ্যাবসলিউট ভ্যালু, সো দ্য ক্লোজেস্ট কুড বি 490, নট 505। তোরা জাস্ট এটা মাথায় রাখ যে 600 যে ভ্যালুটা আসছে, দ্যাট ইজ নট 2019 ভ্যালু, দ্যাট ইজ ইনকর্পোরেটেড of higher values which can be occurred in past, even 2000, 3000, whatever the values could be. বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, মোটামুটি ক্লিয়ার হয়েছে। একটু টেকনিক্যাল, কিন্তু মানে ওই আর কি, এটা বুঝতে পারলে বোঝা যাবে। রূপশ্রী বল। হয়েছে? আর কি আর কি আর কি বুঝতে কারো ডাউট পেরেছি আছে? মোটামুটি। মোটামুটি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে যখন আমি 600 ভাবছি, বা এই যে ধর এই যে 600টা যখন ভাবছি, 600টা ইজ রেজাল্টেন্ট ভ্যালু অফ অল 10 ইয়ার্স। এবার সেই 10 ইয়ার্স এর 600টা কি করে আসছে? আমার উপরে 2015 সালে ধর 3000 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তো তার ইম্প্যাক্ট আমি 2019-এ পাচ্ছি। 2019-এর ভ্যালু কুড বি ক্লোজ টু যেটা বলছি আমি, যে 490, কিন্তু ইউ আর গেটিং 600। ওয়াই 600? বিকজ ইউ আর those higher values is coming to that. তো যেহেতু আমি 480, যেটা আমার 2018-এর অ্যাবসলিউট ভ্যালু, মানে 2018-এর আমি এক্সাক্ট ক্যালকুলেট করতে পারছি 2018-তে আমার কত বৃষ্টি হয়েছে। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আই এম সেইং which is the closest number, 490. ওয়াই? বিকজ একটা ইনক্রিজ আমি দেখতে পাচ্ছি, এই যে 25% ইনক্রিজ। তুই বলবি স্যার 25% এই 480-র সঙ্গে 1/4 অ্যাড করে দিন, তাহলেই তো হয়ে যাবে। না, 1/4 অ্যাড করলে হবে না, কারণ ওটা হচ্ছে ওই পুরো অ্যাভারেজ লাইনটা ওই 1/4 ইনক্রিজ করে গেছে, নট ইউর অ্যাবসলিউট ভ্যালু অফ 2018। বুঝতে পারলি? মানে 2018 যদি আমার এই লাইনটা থাকে, দিস ইজ আমার অ্যাভারেজ লাইন, দিস অ্যাভারেজ লাইন ইটসেলফ ইনক্রিজ বাই 25%, নট ইউর সিঙ্গেল ভ্যালু। এটা ইনক্রিজ করেনি কিন্তু। সেখানে তুই 480 যদি পাস 2018-তে, you cannot just add 25%. You cannot, because the average line also increased. হয়েছে? হ্যাঁ তোমার 19-এর ক্যাটের কোশ্চেন পুরো ডিফিকাল্ট না, কিন্তু হ্যাঁ ওই একটু বোঝার ব্যাপার আছে। এনিওয়ে, তো সেকেন্ড হচ্ছে সেকেন্ডটা পাঠিয়ে দিয়েছি গ্রুপে। হ্যাঁ, গ্রুপে চলে গেছে। এর বাকিরা বুঝতে পেরেছিস তো? আয়ুষ, শিবাঙ্গী, সম্প্রীতি, রোহন, অর্পিতা। না বুঝতে পারলে আবার রেকর্ডিংটা দেখে নিস, রেকর্ডিং তো আছেই। ঠিক আছে? তারপর না বুঝতে পারলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবি, আবার বলে দেবো। ঠিক আছে? ঠিক আছে, নেক্সট কোশ্চেন দিয়ে দিয়েছি, ওটা কর।
স্যার একটা এই যে পলা অ্যান্ড স্যালি আর টুগেদার ইন এক্স্যাক্টলি টু টিমস, মানে ওরা দুজনে একটাই টিমে আছে নাকি দুটো ডিফারেন্ট টিমে আছে? পলা আর স্যালি একসাথে দুটো টিমে আছে, এটা বলতে চাইছি। একসাথে মানে টিম ওয়ানেও একসাথে থাকতে পারে, টিম টু তেও একসাথে থাকতে পারে, বা টিম থ্রি তেও একসাথে থাকতে পারে। না না, এক্স্যাক্টলি টু টিম বলেছে, মানে বেসিক্যালি পলা অ্যান্ড স্যালি দুটো টিমে একসাথে থাকবে। আচ্ছা, দুটো টিমে একসাথে থাকবে। এবার ইন্ডিভিজুয়ালি আরো আরো টিমে থাকতে পারে, বাট সেটা আমি জানি না, কিন্তু পলা আর স্যালি একসাথে দুটো টিমে থাকে। ওকে, ওকে। স্যার ফার্স্টের অ্যান্সারটা সি। হ্যাঁ, কি বলছিস? ফার্স্টের অ্যান্সারটা সি। ফার্স্ট অ্যান্সার দেখতে হবে। তোর ওই ইয়ে হয়ে গেছে, মানে তোর টেবিল টেবিল বানানো হয়ে গেছে? মোটামুটি একটা বানিয়েছি। মোটামুটি না, এক্স্যাক্টলি বানাতে হবে। ফার্স্টেরটা সি, সেকেন্ডেরটা হবে হচ্ছে আপনার অপশন এ, স্যালি। আচ্ছা। Who among the following four is not a member of team 2? এটা বলছিস তুই সি। হ্যাঁ, কুইন্টিন। তারপরটা স্যালি। হ্যাঁ। তারপর আর অ্যাপার্ট ফ্রম চারের অ্যান্সারটা হবে হচ্ছে অ্যারাবিক আর ফ্রেঞ্চ, মানে অপশন বি। আর তিনেরটা ফাইভ পিপল ইজ আ মেম্বার অফ অল দ্য টিম, এটা আমি বুঝতে পারিনি, মানে এটাতে কিভাবে পজিশনিং করবো এটা বুঝতে পারিনি, মানে who among the five people is member of all teams, মানে এমন একজন লোক আছে যে তিনটে তিনটে বা চারটে, যটা টিম বানিয়েছিস তুই, তিনটে টিম বানিয়েছিস তাই তো? হ্যাঁ, তিনটে টিমের মধ্যে সবার মধ্যেই আছে। এটা আমি ঠিক আছে, পড়লে বুঝতে হবে। আর বাকিরা বা- বাকিরা বাকিরা হয়েছে? এক সেকেন্ড, হ্যাঁ বাকিদের হয়েছে, কি হয়েছে বাকিদের? হ্যাঁ অনুরাগ বল, আর কি বলছিস? বাকিগুলো যেগুলো বললাম ওগুলো ঠিক আছে। सर হ্যাঁ হ্যাঁ, ঠিক क्वेश्चन আছে। 3 ऑप्शन ए। কোয়েশ্চেন থ্রি থ্রি हु among five people is member of all teams, मतलब तुम नो वन बोल रहे हो? यस सर, कोई भी तो ऐसा नहीं कि जो तीनों टीम में था, क्योंकि दो टीम में सेम थे। नहीं नहीं, एक बंदा होगा या बंदी होगी जो जो, अच्छा। जो तीनों टीम में होगा।
ठीक है ठीक है सर, देखते हैं एक मिनट। হ্যাঁ, আমি যদি একটা ওয়াইল্ড গেস নিই তাহলে সেটা স্যালি হবে। স্যালি হবে, দেখা যাক। লেটস সি। আর কার হয়েছে বল? কোয়েশ্চেনে ডাউট নেই তো কারোর? আচ্ছা তাকে ফার্স্টে এটা দেখেই বুঝতে পারছিস যে ইট উইল বি আ টেবল ফরম্যাট, বেসিক্যালি এলআর সেট টেবিল ফরম্যাট মোস্টলি যেটা হয়, পাজল টাইপের সেট। তো তো কি বলছে এখানে, সরি হ্যাঁ, so there are table check marks include all the language spoken by 5 people. মানে বেসিক্যালি এখানে একটা ল্যাঙ্গুয়েজের টেবিল দিয়েছে যে কে কি ল্যাঙ্গুয়েজ পড়তে পারে, আর 5 জন তোর মেম্বার আছে। এইবার বলছে দিস 5 পিপল ফর্ম 3 টিমস, তাহলে টিম 1, টিম 2, টিম 3, ঠিক আছে? এরা 3টে টিম ফর্ম করে, হয়েছে? অ্যান্ড বলছে যে এ মেম্বার ইজ সেইড টু স্পিক আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ইফ at least one of its member speak the language. A team is said to speak a particular language যদি একজনও মেম্বার সেই ল্যাঙ্গুয়েজটা বলে তাহলে সেই টিমটা সেই ল্যাঙ্গুয়েজ বলতে পারবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো ধর আমি একটা টেবিল মোটামুটি বানিয়েছি, T1, T2 অ্যান্ড T3, আর এগুলো হচ্ছে ধর ল্যাঙ্গুয়েজ। এখানে যে যে ল্যাঙ্গুয়েজ গুলো বলবে ওটা লিখবো, ঠিক আছে? এবার এখানে টিম মেম্বারদের নাম লেখা হবে, whatever. তা বলছে ইচ টিম স্পিক্স 4 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হ্যাজ সেম নাম্বার অফ মেম্বার্স। বুঝলাম, মানে বেসিক্যালি প্রত্যেকটা টিম 4টে ল্যাঙ্গুয়েজ বলবে, ভালো কথা। ইংলিশ অ্যান্ড চাইনিজ ইজ স্পোকেন বাই অল 3 টিমস, তাহলে এখানে লিখে দিলাম এখানে ইংলিশ অ্যান্ড চাইনিজ। তাহলে আর 2টো করে ল্যাঙ্গুয়েজ সব জায়গায় আসবে, ঠিক আছে? কারণ 4টে করে ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা টিমে, এভরি টিম হ্যাজ 4 ল্যাঙ্গুয়েজ। Basque and French by exactly 2 teams and other language by 1 team. তাহলে বাস্ক অ্যান্ড ফ্রেঞ্চ, দেখ ইংলিশ আর চাইনিজ তো হয়ে গেল, তাহলে বাস্ক অ্যান্ড ফ্রেঞ্চ হচ্ছে 2টো টিম, এক্স্যাক্টলি 2 টিমস যারা বাস্ক অ্যান্ড ফ্রেঞ্চ বলে। আর আদার ল্যাঙ্গুয়েজ মানে অ্যারাবিক একটা টিম পাবে, ডাচ একটা টিম পাবে, ফ্রেঞ্চ 2টো টিম পাবে, বাস্ক 2টো টিম পাবে, আর চাইনিজ ইংলিশ 3টে টিমই আছে। বেসিক্যালি ইংলিশ 3টে আর চাইনিজ 3টে, এই মোটামুটি ডিস্ট্রিবিউশন হয়ে গেল, ঠিক আছে? None of the team includes Quentin and Robert. Both, মানে একসাথে দুজন কুইন্টিন রবার্ট থাকবে না, এটা বলে দিল। পলা and Sally are together in exactly 2 teams, মানে পলা আর স্যালি একসাথে থাকবে, 2টো টিমে এক্স্যাক্টলি একসাথে থাকবে। রবার্ট ইজ টিম 1 and কুইন্টিন ইজ টিম 3। এই হচ্ছে ডাইরেক্ট একটা অপশন দিল যেখানে নাম বলে দিল, তাহলে এখানে লিখলাম রবার্ট আর লিখি আর, অ্যান্ড কুইন্টিন হচ্ছে টিম 3। তাহলে রবার্টকে আমি যদি ঢোকাই, তাহলে রবার্ট দেখ কি বলে, ও অ্যারাবিক বলে আর ফ্রেঞ্চ বলে। তাহলে এখানে আমার অ্যারাবিক আর ফ্রেঞ্চ,
তাহলে আমার 4টে ল্যাঙ্গুয়েজের কোটা পূরণ হয়ে গেল। আবার অ্যারাবিক দেখ একটা জায়গাতেই আসতে পারে, তার মানে বাকি দুটোতে অ্যারাবিকও আসবে না, ঠিক আছে। ফ্রেঞ্চ দুটো, মানে ফ্রেঞ্চ আরেক জায়গাতে আসবে। তাহলে আমার রবার্ট হয়ে গেল, আর এই ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা হলো। কুইন্টিনকে আমি যদি দিই, তাহলে কুইন্টিন কি ল্যাঙ্গুয়েজ দিচ্ছে? ডাচ অ্যান্ড ইংলিশ। তাহলে এখানে ডাচ একটা এক্সট্রা অ্যাড হয়ে গেল, হয়েছে, ঠিক আছে। তা এরপর কি করব? এরপর কি হবে? এবার বলছে পলা অ্যান্ড স্যালি আর টুগেদার ইন এক্স্যাক্টলি 2 টিমস। তো পলা কি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসতে পারে? পলা উইল ব্রিং চাইনিজ অ্যান্ড ইংলিশ, ঠিক আছে। আর স্যালি কি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসতে পারে? বাস্ক অ্যান্ড ইংলিশ, ঠিক আছে। দেখ, ডাচ একটা জায়গাতে আসবে, তার মানে ডাচ এখানে আসবে, ডাচ এখানে আসবে না, ঠিক আছে। দেয়ার উইল বি নো ডাচ হিয়ার। অ্যারাবিকও আসবে না এখানে, অ্যারাবিকও আসবে না। তাহলে ডাচ, অ্যারাবিক, ইংলিশ, চাইনিজ, এই 4টে এখানে আসবে না। এখানে একমাত্র আসতে পারে বাস্ক আর ফ্রেঞ্চ, ঠিক আছে, কারণ বাস্ক আর ফ্রেঞ্চ দুটো 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 করে জায়গায় আছে। তাহলে অবভিয়াসলি এখানে বাস্ক আর ফ্রেঞ্চ এই দুটো আমার এখানে চলে আসবে, হয়েছে। এবার যদি বাস্ক আর ফ্রেঞ্চ ওখানে চলে এলো, তাহলে দেখ ফ্রেঞ্চের দুটো কোটা পূরণ হয়ে গেল, ফ্রেঞ্চ ইজ ডান। তাহলে অনলি বাস্কে আর একটা কোটা পূরণ করতে হবে, তাহলে এখানে বাস্ক হয়েছে। তাহলে এইভাবে আমার ল্যাঙ্গুয়েজের ডিস্ট্রিবিউশন আমার ডান হয়েছে, বুঝতে পারলাম। তাহলে ইংলিশ, চাইনিজ, ডাচ আর বাস্ক, তার একটা হচ্ছে ইংলিশ, চাইনিজ, ফ্রেঞ্চ, বাস্ক, অ্যারাবিক, ফ্রেঞ্চ, ইংলিশ, চাইনিজ, হয়েছে। নাও নাও এবার এই ল্যাঙ্গুয়েজের ডিস্ট্রিবিউশন থেকে ইউ ক্যান ফিগার আউট হু আর দেয়ার। দেখ, ডাচ অ্যান্ড বাস্ক, এটা হচ্ছে বাস্ক, ঠিক আছে, ডাচ অ্যান্ড বাস্ক, ইংলিশ, চাইনিজ। পলা অ্যান্ড স্যালি আর ইন টুগেদার। তাহলে লেটস ট্রাই স্যালি কি নিয়ে আসছে? বাস্ক অ্যান্ড ইংলিশ। তাহলে পলা আর স্যালিকে যদি আমি এখানে অ্যাড করি, ক্যান দে ফুলফিল দ্য ল্যাঙ্গুয়েজ ক্রাইটেরিয়া? ইয়েস, কারণ পলা আসছে হচ্ছে ইংলিশ, চাইনিজ, যেটা এখানে আছে। স্যালি আনছে হচ্ছে বাস্ক অ্যান্ড ইংলিশ, সেটাও এখানে আছে। সো দিস ইজ ফুলফিলড বাই দিস 3, কারেক্ট হয়ে গেল এটা। দেন এবার এখানে বাস্ক, ফ্রেঞ্চ, ইংলিশ, চাইনিজ আবার আছে। তো এইখানে কি আমি পলাশালীকে আনতে পারি জায়গা এই A2-তে? আবার পলাশালী আসতে পারে, পলাশালী। হ্যাঁ, কারণ পলাশালী কি নিয়ে আসছে? পলাশালী ইজ ব্রিঙ্গিং, পলা প্লাস স্যালি কম্বিনেশন ইজ ব্রিঙ্গিং হুইচ ল্যাঙ্গুয়েজ? স্যালি, বাস্ক প্লাস ইংলিশ প্লাস চাইনিজ। তাহলে এই 3টে ল্যাঙ্গুয়েজ এর মধ্যে আছে, হ্যাঁ আছে। তাহলে এখানে আমি পলাশালীকে লিখতে পারি। তাহলে এই যেটা লিখলাম, তাহলে পলা প্লাস স্যালি কম্বিনেশন ইজ ডান। এবার এখানে আরেকজনকে আনতে হবে, যে ইংলিশ, চাইনিজ, বাস্ক, ফ্রেঞ্চের মধ্যে একজন হবে। সেটা কে হবে? কে হতে পারে? দেখ, আমি টেরেন্সকে নিতে পারি। টেরেন্সকে যদি আমি নিই, কারণ দেখ আমি কুইন্টিনকে নিতে পারবো না, কারণ কুইন্টিন ডাচ, ইংলিশ আছে। কিন্তু কুইন্টিন একটা কথা বলা আছে যে নান অফ দ্য টিম ইনক্লুড বোথ কুইন্টিন অ্যান্ড রবার্ট, ঠিক আছে। তো ওইটা একটা বলা আছে, মানে বেসিক্যালি কুইন্টিন এখানে বসতে পারবে না, আবার এখানে রবার্ট বসতে পারবে না, এটা একটা বলা আছে। কিন্তু আমি কি কুইন্টিনকে এখানে রাখতে পারি? PSQ রাখতে পারি? ডাচ অ্যান্ড ইংলিশ রাখতে পারি? অবভিয়াসলি না, কারণ এখানে ডাচ অ্যান্ড ইংলিশ নেই তো। তাহলে কুইন্টিন হবে না, পলা হয়ে গেছে, স্যালি হয়ে গেছে। এবার রবার্টকে রাখতে পারি? রবার্ট নিলে দেখ ও অ্যারাবিক নিয়ে আসবে, অ্যারাবিক আমার এর মধ্যে নেই, দের ইজ নো অ্যারাবিক। তাহলে অনলি অপশন ইজ টেরেন্স, তাহলে টেরেন্স এখানে বসে গেল, হয়েছে।
এবার এখানে দেখ অ্যারাবিক আছে অলরেডি, তাহলে এখানে তো আমি সিরিয়াসলি বলতে পারি যে টেরেন্স বসবে, কারণ টেরেন্স ছাড়া কেউ অ্যারাবিক বলতে পারে না। তাহলে 8টি হয়ে গেল। এইবার 8টির পরে আরেকজন কেউ বসবে, 3জন টিম মেম্বার। কারণ কেন বলেছে, কারণ এই যে সেম নাম্বার অফ টিম মেম্বার বলেছে। তাহলে রবার্ট ইজ ডান, টেরেন্স ইজ ডান, পলা আসতে পারে, কুড বি আসতে পারে কারণ ইংলিশ চাইনিজ হতে পারে। কুইন্টিন আসতে পারে না, কুইন্টিন আসতে পারে না কারণ কুইন্টিন এন্ড রবার্ট ক্যানট বি হিয়ার, একটা টিমে আসতে পারে না, তাহলে কুইন্টিন বাদ গেল। স্যালি আসতে পারে না, স্যালি আসবে না কারণ স্যালি আবার বাস্ক নিয়ে চলে আসবে, বাস্ক এখানে নেই, তাহলে দ্যার ইজ অনলি অপশন ইজ পলা, তাহলে এখানেও পলা চলে যাবে। তাহলে নাও মাই টেবিল ইজ কমপ্লিট। এবার আমি কোশ্চেন নেব, এ অব্দি কার ডাউট আছে? বল কার ডাউট আছে, রূপশ্রী বুঝতে পেরেছিস? শিবাঙ্গী समझ में आया? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। हाँ सर। আয়ুষ, রোহন, অর্পিতা, এনিওয়ে ঠিক আছে। আয়ুষ, অর্পিতা কারো ডাউট নেই তো? ঠিক আছে, আচ্ছা। তাহলে হু অ্যামং ফলোইং ফোর ইজ নট আ মেম্বার অফ টিম টু? তাহলে পলা, স্যালি আর টেরেন্স হচ্ছে सर মেম্বার অফ ऑप्शन টিম টু। सी। অপশন সি কারেক্ট, গুড। কোয়েশ্চেন টু হচ্ছে ए হু অ্যামং सैली। এক্স্যাক্টলি টু টিমস, তাই তো? স্যালি পলা দুজনেই তো হবে, बट স্যালি सर यहाँ पॉला पे দুজনেই टिक एक ही करना है नहीं ना। पॉला, पता नहीं मुझे, ये शायद दो भी हो सकता है, कैसे पता? बट हु अमंग द फॉलोइंग फोर इज अ पार्ट ऑफ, अच्छा पार्ट ऑफ एक टू टीम्स বলেছে, তো স্যালি होगा, হ্যাঁ কারেক্ট, গুড। কারণ পলা তো এখানেও চলে এসেছে, ও সরি, পলা তো এখানেও চলে এসেছে, তাই না? সো অনলি স্যালি, স্যালি উইল দ্য অপশন, হ্যাঁ ঠিক আছে, গুড। क्वेश्चन 3 ऑप्शन डी। अच्छा रुको रुको रुको, वो ये क्वेश्चन पीछे चला गया, इधर ये सैली होगा और ये है क्विंटीन, তাই তো? क्वेश्चन सी, क्वेश्चन सी बताओ क्या हुआ, बोल थोड़ा। सर क्वेश्चन 3 ऑप्शन डी, पॉला। 5 member all team, yes, 5 member all teams, হ্যাঁ বলো, গুড। ফোর হচ্ছে ऑप्शन डी, अरेबिक एंड ফোর फ्रेंच। ইজ অপশন ডি। হুইচ ল্যাঙ্গুয়েজ টিম, डी। হ্যাঁ টিম ওয়ান হচ্ছে অ্যারাবিক, ফ্রেঞ্চ, ইংলিশ, চাইনিজ, তাহলে অ্যারাবিক, ফ্রেঞ্চ, বি, ইয়েস গুড। ऑप्शन डी। তো হয়ে গেল, বুঝতে পারলি সবাই? ঠিক আছে, আর একটা কোশ্চেন কর তোরা, ঠিক আছে? আর একটা কোশ্চেন দেবো, ওটা একটু গ্রুপে পাঠাচ্ছি, ঠিক আছে? দেখ গ্রুপে পাঠিয়ে দিয়েছি, এটা সলভ কর, ঠিক আছে? গ্রুপে পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ এটা সলভ কর, 10 minutes, ঠিক আছে?
কার কি ডাউট আছে? কোয়েশ্চেন তোরা বুঝতে পেরেছিস সবাই? টেবিল পড়ে মানে বোঝা গেছে? হ্যাঁ স্যার, স্যার 2 মিনিট দিন। স্যার ফার্স্টের অ্যান্সারটা 17। হুম? ফার্স্টের অ্যান্সারটা 17। দেখতে হবে, হ্যাঁ দেখবো। 17 হবে? এটা বোধহয় এত কম না, একটু বেশি হবে বোধহয়। দেখ 35 19 আসছে। 35। হ্যাঁ অর্পিতা কি 35 বললি? হ্যাঁ ওটা বেসিক্যালি কি করতে হবে? ওটা তো ধর ওই যে বেসিক্যালি 6 নম্বর দিন বলেছে তো, না 7 ডেজ বলেছে? 7 ডেজ বলেছে তো। কত বলে? স্প্রাইট অন ডে 6 বলেছে। ডে 6। তাহলে হ্যাঁ 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 ডে 6, কারণ ডে 2 থেকে নিয়েছিস, ঠিক আছে। তাহলে ফার্স্ট ডেতে করেছে 20 করেছিল, হ্যাঁ তাই তো? তাহলে 20 করে যখন সবাই নেবে, তারপর এবার তারপরে তোকে কি করতে হবে যে ওই ডে 2 থেকে ডে 6 অব্দি স্প্রাইটে কজন কনভার্ট করেছে ফ্রম পেপসি অ্যান্ড ফ্যান্টা, সেগুলো অ্যাড করবি। তার সঙ্গে সাবট্র্যাক্ট করবি হচ্ছে যেগুলো এক্সিট করেছে, দিয়ে 20 বেস ছিল তার সাথে অ্যাড করে দিবি, তাহলেই তো হয়ে যাবে। অর্পিতা বুঝতে পারলি? অনুরাগ বুঝতে পারলি? কি হ্যাঁ বললি? বুঝতে পারলাম। হ্যাঁ অর্পিতা বলে গেছে? হ্যাঁ ওটাই করেছি। হ্যাঁ, তো তার এবার ওটা করে দেখ যে কত আসছে। 17 কেন হলো? তুই ভুল করেছো। आयुष, কোনো ডাউট আছে? शिवांगी समझ में आ रहा है? क्या समझ में आया तुमको? मैं अभी 19 बोली थी आंसर, तो आपने जो बोला मैं वो फिर से काउंट कर रही हूँ, मतलब करने की कोशिश कर रही हूँ। क्या गलत हुआ है? ये देखो, बेस क्लास शिफ्ट फ्रॉम others to sprite minus sprite to others, ये करोगे तो आ जाएगा। ये शिफ्ट डे 2 से डे 6 को ऐड करना पड़ेगा, ये भी डे 2 से डे 6 को ऐड करना पड़ेगा, और बेस तुम्हारा 20 है। ये करोगे तो पहला वाला आ जाएगा। স্যার যদি আমি এরম ভাবে করি যে ডে 1-এ আমার সবার কাছেই 3 জনের কাছেই 20 করেছিল, মানে বেসটা হ্যাঁ, কেন 20 করে ছিল নয়, মানে ওটা তো আছে 20। বেস আচ্ছা তো 20 মানে করেই তো আছে। অল থ্রু আউট 20 আছে বলছেন? না না না, অন থ্রু আউট নয়। আরে ডে ওয়ানটা তো দেওয়া আছে, কোথায় দেওয়া আছে? ডে 1-এ সবার কাছে 20 করে আছে। তাহলে হ্যাঁ আমি যদি মানে এরম ভাবে করি যে 20 ছিল, তারপরে যে শিফট গুলো হয়েছে, যেমন ডে 2 এর হ্যাঁ। জন্য ফ্যানটাতে ফার্স্ট ইনিশিয়ালি 20 ছিল, এবার হুম। পেপসি টু ফ্যানটাতে প্রথমে 5 জন এসেছে, তাহলে 20+5 হয়ে যাচ্ছে। তারপরে হুম। পেপসি টু স্প্রাইটে আবার গেছে, স্প্রাইটের ওখানে মানে পেপসি থেকে আবার বাদ দিয়ে দিলাম, মানে ফার্স্টে 20 মানে না, পেপসি। ওরকম ভাবে করলে তোর মাথা খারাপ হয়ে যাবে। প্রথমে হচ্ছে দ্য বেস শুড বি 20 প্লাস তুই পেপসি টু স্প্রাইট অ্যাড কর, প্লাস ফ্যান্টা টু স্প্রাইট অ্যাড কর, দিয়ে সবকটা অ্যাড করে সাবট্রাক্ট করবি হচ্ছে স্প্রাইট টু পেপসি, আর এটাকে ব্র্যাকেটের মধ্যে দিতে পারিস, সেটা হচ্ছে স্প্রাইট টু ফ্যান্টা। এটা করলেই হয়ে যাবে। এবার 20 পেপসি টু স্প্রাইট দেখ, পেপসি টু স্প্রাইট মানে এইটা, তাহলে 4 2 6 6 12, 4 হচ্ছে 16, 5 21, তাই তো? দিস ইজ 21 প্লাস ফ্যান্টা টু ইয়ে কি বলে স্প্রাইট, তাহলে 6 6 8 2, তাহলে এটা হচ্ছে 12 আর 22, 22 আর 3 25, দিস ইজ 25।
মাইনাস ব্র্যাকেটে এস টু পি, স্প্রাইট টু পেপসি হচ্ছে 7, 2 9, 9 আর 5 14, 4 18, আর 6 14 24, 24 প্লাস এস টু এফ মানে স্প্রাইট টু ফ্যান্টা, দ্যাট ইজ 2 প্লাস 9, 9 টু 11, 11 হচ্ছে 20, তাই এই 19, তাই তো? তাহলে এইটা করে কত হয়? দিস ইজ তোর 40, হচ্ছে তাহলে 43, তাই তো? আর এই তিনটে অ্যাড করে হচ্ছে 20, এটা হচ্ছে 45। তাহলে 45 থেকে 2 বাদ দিলে 2, তাহলে 20, আর তো এটা হলে 2 হচ্ছে 22। ও না, এটা 45 না, এটা হচ্ছে 46, তাই না? 5 আর 6, দিস ইজ 3। 46 होगा। 23 is my answer. 23 आंसर होगा। আমি একবার আপনাকে পাঠাচ্ছি, একবার দেখুন। আমি এরম ভাবে করছিলাম, এটা ভুলটা কোথায় হচ্ছে তাহলে? না, ভুল কিছু হবে না, হলে ক্যালকুলেশন মিস্টেক হবে। আর এইভাবে করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, দিস উইল বি ফাস্টার, কারণ তুই একটা পুরো রো দেখছিস, তো দ্যাট উইল বি হুম ফাস্টার। হুম। তোকে ফাস্ট করতে হবে আলটিমেটলি। এই পরের কোয়েশ্চেনটার জন্য তোকে প্রত্যেকটা টেবিল বানাতে হবে, ঠিক আছে? মানে ফর হুম। এক্সাম্পল, দিস ইজ ফ্যান্টা, সবাই দেখে নিবি এটা ফ্যান্টা, দিস ইজ পেপসি, অ্যান্ড দিস ইজ স্প্রাইট, ঠিক আছে? নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ পার ডে ক্যালকুলেশন করতে হবে, মানে দ্যাট ইজ ডে 1 এ তো সবাই 20 20 করে, দিস ইজ 20 20 20, ঠিক আছে? দেন ডে 2 তে ওই সাবট্রাক্ট করতে হবে, করে লিখতে হবে, ডে 3 করে লিখতে হবে, ডে 4 ওভাবে লিখতে হবে, দেন ডে 5, ডে ডে 6, ডে 7, অ্যান্ড ডে 8, ডে 8। তো বেসিক্যালি 20, তাহলে এবার এখানে সাবট্রাক্ট কর 20 থেকে, এবার এটা ফ্যানটা ছিল, ঠিক আছে? তাহলে তোকে এখানে এই ফ্যানটা থেকে স্প্রাইট কত গেছে সেটাকে মাইনাস করতে হবে, করে কতটা এসছে অ্যাড করতে হবে, করে সেকেন্ডের ভ্যালুটা লিখতে হবে। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, তারপরে টেবিলটা ইয়ে করে দিচ্ছি। এটা হচ্ছে, ধর সাপোজ ফ্যানটা আমি ডে 2 এর জন্য লিখছি, ঠিক আছে? ডে 2 এর জন্য ফ্যানটা লিখছি। হাউ ক্যান আই ডু দ্যাট? 20 ইজ মাই বেস, সো 20 প্লাস কত এসছে ফ্যানটা ডে 2 তে? ফ্যানটাতে এসছে হচ্ছে 5 জন, এখানে ফ্যানটা এসছে এখানে 7 জন, তাহলে 7 অ্যাড হয়ে গেল, সাবট্রাক্ট মানে ফ্যানটাতে কত গেছে, দিস ইজ 8 প্লাস 6, তাহলে 14 জন গেছে। তাহলে নেট নেট আমার অ্যাডিশন হয়েছে কত? 20 থেকে 14 মাইনাস কর 6, 7 6 13, তাহলে টোটাল আমার 13 জন বেঁচে থাকলো, দিস ইজ 13। দেন ডে 3 তে কত আছে? ফ্যানটায় কজন এসছে দেখ, 3, এখানে ফ্যানটা হচ্ছে 5 জন, তাহলে 13 প্লাস 8, আবার ফ্যানটা থেকে কত গেছে, দিস ইজ 3, and this 26 is 6, this is হচ্ছে 9, তাহলে 13 প্লাস 8, আর 3 11, 11 থেকে না 21 থেকে 9 মাইনাস করলে দিস ইজ 12। এইভাবে প্রত্যেকটা লিখতে হবে। তারপরে আবার ডে 4 এ দেখ, ডে 4 এ ফ্যানটা এসছে 4 জন, তাহলে এটা 7 হবে। হ্যাঁ, এইভাবে করে প্রত্যেকটা ভ্যালু বার করতে হবে। তাহলে 4 2 6 জন এলো ডে 4 এ, আর গেল কজন, ফ্যানটা থেকে বেরিয়ে গেছে কজন, 3 আর 8, 11, তাহলে 1 প্লাস দিস ইজ 7, ঠিক আছে? সো লাইক দিস ইউ হ্যাভ টু ডু, ঠিক আছে? তা এই টেবিলটা ফিল আপ করলে দেখতে পাবি। তো আমি একটা কাজ করছি, যেহেতু ইয়ে হয়ে গেছে, তো আহ, এটা এটা বেসিক্যালি ফিল আপ করবি, এটা ফিল আপ করলে পুরো ভ্যালু সব বেরিয়ে যাবে, ঠিক আছে? আমার কাছে ভ্যালু আছে, আমি লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? তাহলে ইজি হবে ব্যাপারটা। সো বেসিক্যালি কিভাবে করলাম বুঝতে পারলি তো সবাই? কারো ডাউট থাকলে এই 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 জায়গাটাতে বল। शिवांगी बताओ, तुम्हारा अगर डाउट है तो कैसे कैलकुलेट करते हैं, हर एक दिन में कितना खाता है, कितना मतलब कितना फैंटा कितना पेप्सी खाता है, सॉरी, ठीक है? शिवांगी আছে না গেছে?
नहीं सर है। ओ ठीक है, बढ़िया। मैं कैलकुलेशन कर रही थी इसलिए मैं रिप्लाई नहीं दी, सॉरी। नहीं ठीक है, करो करो, कैलकुलेट करो। mean, হ্যাঁ, কে বলছিস বল। सर 21 होगा। कौन सा 21 होगा? 2 का। टू टू का ऐसा टेबल बनाओ। ओके। कैलकुलेट कैसे करते हैं ये दिखा दिया तुमको। हर एक डेट का कितना पीता है वो निकालना पड़ेगा। मतलब प्रीवियस डे से उस दिन में कितना एडिशन हुआ है और जो गया है उसको सब्ट्रैक्ट करके नेट वैल्यू निकालना होगा। ऐसे करके, ऐसे एक को करके दिखा दिया ना, ये इतना करके दिखा दिया ओके। तुमको। ये दिखा था तुमने, हैव यू सीन हाँ। इट? तो वैसे कैलकुलेट करके ओके। पूरा भरना पड़ेगा। अब क्वेश्चन क्या है, व्हाट इज द एवरेज नंबर ऑफ एम्प्लॉय हु ड्रैंक फैंटा ड्यूरिंग दैट गिवन पीरियड। তাহলে ফ্যান্টার অ্যাভারেজ মানে বেসিক্যালি এইটার অ্যাভারেজ করলেই হয়ে যাবে, পার ডে অ্যাভারেজ। হ্যাঁ, ইয়ে অর্পিতা কি বলছিলি? না না না, আমি ফার্স্ট ডেটটা একটা সিলি মিস্টেক করেছিলাম, ওই জন্য বলছি না। ও হ্যাঁ, তাহলে এটা দেখ, এটা অ্যাভারেজ করে দে, অ্যাভারেজ পার ডে ইজ বেসিক্যালি অ্যাড করে ডিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে +12 +7 +9 +21 +23 +25 ডিভাইডেড বাই তোর 8 দিনে, তাই তো? তাহলে 16.25। তাহলে 130 divided by 8, that is 16.25. So this will be the answer, 16.25. তারপর হচ্ছে 3, given the period how many days did at least 16 employees drank each of the 3 drinks. তাহলে at least 16 employees, 16 or more। তাহলে প্রত্যেক দিনে 16 এর or more বেশি আছে। তার মানে এই দিনে দেখ 20 আছে, which is fine। এটাতে দেখ এখানে কমে গেছে, সো এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা হবে 16 আছে। দিস অলসো উইল হ্যাভ 16 or more, এটাও হবে না। তাহলে 3 দিন এমন আছে যেখানে অ্যাভারেজ 16 করে খাচ্ছে। এখানে অ্যান্সার হবে 3। বুঝতে পারলাম? কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4টা একটু ভালো করে খেয়াল করবি। কোশ্চেন নাম্বার 4টা একটু ট্রিকি আছে, আবার ওই একই আগের একটা কোশ্চেনের মতো। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবি, ঠিক আছে? So what is they saying? What is the maximum number of employees that could have had Sprite on each day? 8 days. Could have had. Could have. মানে it. What is the maximum possibility of people যারা প্রত্যেক 8 দিনে মানে every 8 days maximum number of employees যারা প্রতিদিন খালি স্প্রাইটই খেয়ে গেছে, they did not convert to other drinks। এটা বেসিক্যালি অবজেক্টিভ, তোকে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে। Now that doesn't mean যে রিয়েল লাইফে ওটা হয়েছে, মানে এই টেবিলের মধ্যে ওটা হয়েছে, বাট হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবিলিটি। তাহলে ধর স্প্রাইট, দিস ইজ দ্য স্প্রাইট গেম, ঠিক আছে, দিস ইজ দ্য স্প্রাইট এরিয়া। নাও থিঙ্ক অ্যাবাউট দিস। ফার্স্ট ডে স্প্রাইট না ফ্যান্টা বলেছে, আচ্ছা স্প্রাইট বলেছে, ঠিক আছে। সো দ্য ফার্স্ট ডে 20 জন 28 স্প্রাইট, ঠিক আছে। And how many left from Sprite to converted to different drinks? 7 + 2 9। তাহলে ডে 2 তে 11 জন এমন ছিল যারা ডে 1 এও স্প্রাইট খেয়েছে, ডে 2 তেও স্প্রাইট খেয়েছে। 9 জন আমি সাবট্রাক্ট করে দিয়েছি। So there will be 11% who ate day 1 में Sprite and day 2 में भी they ate Sprite. Now from day 3 itself, ভালো করে শুনবি, from day 3 itself, if my convert from Sprite to other drink is less than 11, then I can consider that 11 can be the maximum person who ate same drink, that is Sprite, for entire 6 days. তাহলে দেখ খেয়াল করে দেখিস, বাকি প্রত্যেকটা দিনেই এদিনে 7 জন কনভার্ট করেছে, এগুলোটা দিনেও 7 জন কনভার্ট করেছে, মানে দে কনভার্টেড ফ্রম স্প্রাইট টু ডিফারেন্ট।
এটা জোন, দিস ইজ অলসো কত, এটা 6 5, এটা কত 8 প্লাস 6, 14, ঠিক আছে। সো এইবার দেখ, এই যে এখানে বেসিক্যালি এখানে 7 জন সাবট্রাক্ট করেছে, এখানে পরেরটাতে 7 করেছে, তারপরেরটাতে 6 কনভার্ট হয়েছে, দেন 14 কনভার্ট হয়েছে, দেন এগেন 6 কনভার্ট হয়েছে, দেন এগেন তোর 5 কনভার্ট হয়েছে। তাহলে বলছে যে ম্যাক্সিমাম এমন লোকজন তারা বেসিক্যালি প্রত্যেক দিনই স্প্রাইট খেয়েছে, কিন্তু তারা অন্য ড্রিঙ্কে কনভার্ট হয়নি, দে ডিড নট কনভার্টেড ফ্রম আদার ড্রিঙ্ক, ঠিক আছে। তাহলে দেখ, এই নাম্বারগুলো হচ্ছে স্প্রাইট থেকে অন্য ড্রিঙ্কের নাম্বার। এবার আমি যদি দেখি যে প্রত্যেক দিন কত অ্যাডিশন হয়েছে, লেটস টেক দ্য অ্যাডিশন, হাউ মেনি অফ দেম কেম টু স্প্রাইট, ঠিক আছে। কেম টু স্প্রাইট মানে কি, এই যে এইটা, এই যে এটা 6, আচ্ছা 10, সো অ্যাডিশন হচ্ছে 10, আচ্ছা অন্য কালারে করছি, অ্যাডিশন হচ্ছে 10, দেন 6 প্লাস 2 দ্যাট ইজ 8, নাও দিস ইজ 8 প্লাস 6 দ্যাট ইজ 14, এটা হচ্ছে অ্যাডিশন 2 প্লাস 6 4 দ্যাট ইজ ডে 6 এ কত, আচ্ছা ডে, সরি এটা ভুল করলাম না, ডে 2 তে, আচ্ছা ডে, ও ভুল হয়ে গেল, আচ্ছা এটা একটা করে সরে যাবে তাই তো, দিস ইজ -9, so this is +10 +8, এক সেকেন্ড, হ্যাঁ এটা হচ্ছে তোর ডে 4 হচ্ছে 6 প্লাস, এটা কত 6 প্লাস 8 দ্যাট ইজ 14, 14, ডে 5 হচ্ছে 6, ডে 6 হচ্ছে তোর 3, আর এটা হচ্ছে 5 নাকি, এটা 3 and 5, তো এটা 5 + 3, হ্যাঁ দ্যাট ইজ 8, তাই তো 8, আর ডে 7 হচ্ছে 2 প্লাস 1 দ্যাট ইজ 3, and this is 7 plus that is 13, হয়েছে। তাহলে দেখ, এই যে প্রত্যেক দিনে এতগুলো অ্যাডিশন হয়েছে, আর এই এতগুলো তোর মাইনাস করেছে, মানে অ্যাডিশন গুলো হচ্ছে এসছে স্প্রাইটে, অ্যান্ড দোজ সাবট্রাক্টেড ফ্রম স্প্রাইট, যেগুলো রেডে লেখা আছে, আর তোর ডে 1 আর ডে 2 তে 11 জন করে খেয়েছে। এবার এবার আমাকে তুই দেখে স্প্রাইটের যে এই যে এখানে যে অ্যাডিশনটা আছে, মানে টোটাল যে ভ্যালুটা আছে, আর আমার যে অ্যাডিশন সাবট্রাকশন হয়েছে, ক্যান আই সে দ্যাট 11 হ্যাভ নেভার শিফটেড? ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল হু এট 1 আর ডে 2, যারা খেয়েছে তারা কোনোদিনই শিফট করেনি ডিফারেন্ট কোনোদিন, মানে তারা প্রত্যেক দিনই খেয়েছে, এটা বলতে পারি। হ্যাঁ বাকিটা বুঝতে পারলি? হয়েছে, ক্লিয়ার? আচ্ছা ক্যালকুলেশন সবকটা ঠিক করেছে, করতে হবে। 7 আর 6 13, ডে 8, হ্যাঁ ঠিক আছে, 13, দিস ইজ 3,
ডে 6 এ হচ্ছে 14 আমার সাবট্রাক্ট হচ্ছে, তাই তো? ডে 6 এ 14 সাবট্রাক্ট হচ্ছে আর 7 আসছে। ডে 5 এ হচ্ছে তো, হ্যাঁ ঠিক আছে, অল নাম্বারস আর কারেক্ট। ঠিক আছে, তাহলে এই অবধি থাক। আচ্ছা, আমার কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? দেখা যাচ্ছে দিস ভিডিও ইজ পজ ডিউ টু নেটওয়ার্ক প্রবলেম উইথ ইউর কানেকশনস। না স্যার, সেরকম কিছু হয়নি। ও তাহলে আমি যে রেকর্ডটা করছি কোথাও সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই অবধি থাক আজকে। আমি স্যার, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট, গুড নাইট। ঠিক আছে, চলো, গুড নাইট, থ্যাংক ইউ। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। স্যার, বল বল। বলছিলাম যে এই এলআরডিআই এটা আহ, কোথা থেকে সব থেকে মানে মক প্র্যাকটিসের জন্য কোথা থেকে প্র্যাকটিস করবো যদি বলেন একটু। প্র্যাকটিসের জন্য যেটা করতে পারিস সেটা হচ্ছে যে ওই আইএমএস এর ইয়ে নিতে পারিস। আইএমএস এর ইয়েগুলো ভালো। আমি আইএমএস এর যেমন, হ্যাঁ আমি যেমন তোর আইএমএস নিয়েছিলাম। আমি যখন ক্যাট দিতাম তখন আইএমএস নিয়েছিলাম। আইএমএস এর কোয়েশ্চেন গুলো তো স্ট্যান্ডার্ড হয়, কারণ টাইমের পেপার গুলো অনেকটা ডিফিকাল্ট হয়, যেগুলো মানে পুরো আসে টাসে না। হুম, আইএমএস এর গুলো অনেকটাই ব্যালেন্স। তো আইএমএস এর মক নিতে পারিস, দিয়ে ওখানে সলিউশন তো দেওয়াই থাকে, তো যেগুলো পারবি না সেগুলো ওখান থেকে দেখে নিতেই পারবি। আর একটা হচ্ছে যে মানে ইয়েরটাও ভালো, ওই তোর কেরিয়ার লঞ্চার ইজ অলসো গুড, কেরিয়ার লঞ্চার নিতে পারিস। কিন্তু ঠিক এই আছে। এখন আর কেরিয়ার লঞ্চার আইএমএস দুটো নিয়ে লাভ নেই, কারণ এখন অত টাইম নিয়ে যদি দুটোর মক করতে পারবি, তো যে কোনো একটা একটা যদি নিতে হয়, আই উড সাজেস্ট আইএমএস। স্যার, আমার আসলে প্রবলেমটা হচ্ছে আমি তো অ্যাক্টিভলি ওয়ার্কিং, তো হ্যাঁ, মানে ও সবারই একই। আমিও যখন ছিলাম তখন ওয়ার্কিংই ছিলাম, তো ওটা চাপ নেই। ওটা তুই যে ওয়ার্কিং ভাবছিস সেটা বাকিদেরও একই ব্যাপার। তো সবাই যে বিশাল মক দিচ্ছে এরকম নয়, কিন্তু যারা দিচ্ছে তারা কিন্তু এগিয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার। মানে তো তোকে ওইটাই। বেসিক্যালি চেষ্টা করতে হবে যে তুই যেন অ্যাভারেজের থেকে বেটার পারফর্ম করিস, বা ইন টার্মস অফ এফর্ট। তো তাহলে তুই অ্যাভারেজের থেকে বেটার স্কোর করলে, তুই যদি 80-90% পেয়ে যাস, তাহলে তো আজকাল আইএম পেয়ে যাচ্ছে না, কিছু না কিছু আইএম তো পেয়েই যাচ্ছে। যদি আইএম পেয়ে পড়া যাবে, যদি প্রাইভেটের তো প্রাইভেটে আরো অনেক কলেজ আছে। আচ্ছা, প্রাইভেট তো কোচিং আছে, এবার তুই আপনি যদি মুখার্জি, সুতরাং তুই জেনারেল, তো তোর তো এমনিতেও তো কোনো কোটা ফোটা নেই। কোটা থাকলে তো আমি বলতাম যে 80% পেলেই না। যে কোটা তো নেই যে, এটাই তো একটা সমস্যা। আর এমনিতে মানে আপনি যদি একটুখানি গাইডও করে দেন যে আমার মানে আমি কত পার্সেন্টাইল উইড বি আ সেফ বেট ফর মি। আমার ওরকম গ্রাজুয়েট। বলা যায় না, তবে কারণ তোর পার্সেন্টাইল ক্যালকুলেশন তুই যদি দেখিস, ক্যাটের এবারে যেটা হবে সেটা হচ্ছে ক্যাটের অবভিয়াসলি তোর অ্যাপ্লিকেন্টের নাম্বার বাড়বে, তাহলে হ্যাঁ, পার পার্সেন্টাইলে আমার নাম্বার অফ স্টুডেন্টস বেড়ে গেল। মানে হ্যাঁ। ধর সাপোজ যদি আমার 2 লাখ ইয়ে দেয়, তাহলে পার পার্সেন্টাইলে আমার 2000 করে ছেলে আছে। মানে যে 99 পার্সেন্টাইল, তার র্যাঙ্ক হচ্ছে 2000। ঠিক আছে, এবার আচ্ছা। এবার ধর 2000-এ সে আইএম ক্যাল পেলো, কথা হুম, কথা বলছি, ক্যাল পাবে না, মানে হুম, জেনারেল হলে তো পাবে না, জেনারেল ইঞ্জিনিয়ারিং মেলে, আমাদের মধ্যে পাবলিক হলে তো ওই 99% হলে ক্যালও হবে না। তো যাই হোক, তো এবার ধর সে ধর আইএম উদয়পুর পেলো, কথা কথা বলছি। হ্যাঁ, তো বাট এবছর যদি আমি দেখি 3.5 লাখ অ্যাপ্লিকেন্ট, হ্যাঁ। তাহলে কিন্তু যে 3500 র্যাঙ্ক করছে সেও 99%। তাহলে রাইট। আইএম উদয়পুর যদি 2000 র্যাঙ্কে পেতে হয়, তাহলে তোকে 99.23 স্কোর করতে হবে, তখন তুই আইএম উদয়পুর পাবি। কারণ 2000 র্যাঙ্ক তো 99% থেকে বেড়ে গেছে, হুম, হুম। কারণ যে 99% তার র্যাঙ্ক এখন চলে এসছে 3500-তে। রাইট। তো তোকে যদি 2000 র্যাঙ্ক করতে হয়, তাহলে তোকে বেসিক্যালি 99 ক্রস করে আরো বেশি পেতে হবে, কারণ সিট তো ফাইনাইট, সিট তো বাড়েনি। না, সিট বাড়েনি। তো তাহলে এই হচ্ছে ক্যালকুলেশন বেসিক্যালি। স্যার, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্যার আমার নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। আমি তাহলে আমি ওখানে অ্যাডভান্টেজ পাবি, ওখানে কিছুটা কিন্তু ওটাও হিউজ অ্যাডভান্টেজ হবে না, বাট হ্যাঁ হুম, তাও হুম। অনেকটাই বেটার পাবি। তো তোর আমার থার্ড জেনারেশন আইএম গুলো তো হয়ে যায়, মানে ধর এই আমাদের এই বোধ গয়া,
তারপরে অমৃতসর, এগুলো তো হয়ে যাবে। Got it. তুই কি টিসিএস এ কাজ করিস? না না স্যার, আমি ফার্স্টে অ্যামাজনে ছিলাম, তারপরে আর্নস্ট অ্যান্ড ইয়াং এ ছিলাম, এখন আমি জোম্যাটোতে স্যার অপারেশনস অ্যানালিস্ট। অপারেশনস অ্যানালিস্ট? হ্যাঁ, অপারেশন অ্যানালিস্ট। সেটা কি কাজ? আমার কাজ হচ্ছে এই যে যত অর্ডার সব আসছে একটা পার্টিকুলার রিজিয়নের, যে অর্ডার গুলো হচ্ছে যাতে ডিলে হচ্ছে বা অর্ডার ডেলিভার হচ্ছে না বা কোনো কারণে কিছু অসুবিধে হচ্ছে, সেই অর্ডারের ট্রেনটাকে ম্যাপ করা। তুই ট্যাগ ফ্যাট দেখিস আর কি। হ্যাঁ, বেসিক্যালি ওটাই। উইক অন উইক, মান্থ অন মান্থ, ইয়ার অন ইয়ারে সেটা এ করা, আর তারপরে কি ইমপ্রুভ করা যেতে পারে সেটা ওই পার্টিকুলার যে আরওসি ডিপার্টমেন্ট যেটা আছে, যারা এই মানে ডেলিভারিটা সামলায়, তাদের সাথে শেয়ার করা ইনসাইট গুলো, যাতে না, এগুলো তোর তো তার হয়। মানে তোর তো মোটামুটি ভালো কাজই করিস। তাহলে তুই কলেজে, যদি কলেজে ধর, কলেজে তো আজকাল তুই থার্ড জেনারেশন আইএমও কনসিডার করতে পারিস, কারণ থার্ড জেনারেশন আইএমস মানে যদি তোর পাস, তখন ওখানে স্টার্ট আপ তো প্রচুর আছে, তো তোকে স্টার্ট আপ তো তুলে নিয়ে যাবে তোকে, তো যদি এরকম ব্যাকগ্রাউন্ড থাকে, উইচ ইজ হুম, গুড ব্যাকগ্রাউন্ড। ধর আমি যেমন স্টার্ট আপে ছিলাম, যখন আইএম থেকে ছিলাম, তো আমি যেমন ওখানে প্রোগ্রাম ম্যানেজার ছিলাম, তো আমার প্রোগ্রাম ম্যানেজার আন্ডারেই তোদের মতো অ্যানালিস্ট দু একজন ছিল। আচ্ছা। তো 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 ধর আমি যদি ধর এখন রিক্রুট করি, তো আমি হুম, তোকে তুলে নেবো, তোকে প্রোগ্রাম ম্যানেজার বানিয়ে দেবো, কারণ তুই অলরেডি এই ব্যাকগ্রাউন্ডে। আমি যেমন ই কমার্স বা তোর এগ্রিকালচার ইয়েতে ছিলাম, সাইডে ছিলাম, হুম, এফএনবি, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। রাইট। তো ওখানে ওখানে যেমন আমাদের প্রোডাক্ট অ্যানালিস্ট ছিল, তোর বিজনেস অ্যানালিস্ট ছিল, সব রকম অ্যানালিস্ট ছিল। তো আমি যেমন অপারেশন, সেলস, তারপর তোর ফাউন্ডার অফিস, সব জায়গায় কাজ করেছি। সেরকম তোর মতো অ্যানালিস্ট ওখানে, তো তোর তো স্টার্ট আপসে ভালো তো সুযোগ থাকবে, তুই চাইলে আশা থার্ড জেনারেশন আইএমও কনসিডার করতে পারিস। করছি, দেখা যায়। কারণ কি স্যার, আমার প্রায় 3.4 ইয়ার্স, 3.5 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবার। হ্যাঁ, তো এক্সপিরিয়েন্স থাকা তো আরো বেটার, তাহলে তো প্লেসমেন্টে আরো সুবিধা হবে, কারণ তোর মানে মেজরিটি অফ তোর কম্পিউটার উইল বি ফ্রেশার্স। কারেক্ট। তো তোর তোর সেখানে আরো বেটার প্লেসমেন্ট প্রসপেক্ট, মানে তুই আরো বেটার ধর, তুই ধর ডে জিরো বা আহ, তো অনেক কলেজে ডে জিরো এখন আজকাল হচ্ছে না, মানে কারণ প্লেসমেন্টের ওই ওই এক সপ্তাহের মধ্যে প্লেসমেন্ট ম্যাক্সিমাম কলেজে এখন করাতে পারে না, মানে ওই প্লেসমেন্ট চলতেই থাকে, রুলিং প্লেসমেন্ট। মানে বেসিক্যালি একটা প্লেসমেন্ট সিজনটা পুরো 6 মাস ধরেই চলে, যখন কোম্পানি আসে তুলে নিয়ে চলে যায়। ওরকম ওই এক সপ্তাহ স্লটে ওই ব্যাপারটা হয় না মানে। আচ্ছা। তো ধর স্টার্টিং এ মানে মোট কথা ভালো কোম্পানি নিলে তোকে তুলে নিয়ে যাবে, তো উইচ ইজ গুড। আমার স্যার কনসাল্টিং এ যাওয়ার ইচ্ছে, মানে আমার কনসাল্টিং এ যাস না, কনসাল্টিং এ সার্ভাইভ করতে পারবি না। কনসাল্টিং হ্যাজ মানি, তো ওই জন্যই আর কি কনসাল্টিং এর দিকে। সার্ভাইভ করতে পারবি না, তারপর ছেড়ে দিবি, তারপরে মানিতে কি হবে ভাই, মানিতে তো তোর মানে কি করবি, ওই তো 1 লাখ টাকা মাইনে পেলে ব্যাঙ্গালোরে যাবি, দেখবি 30-40 হাজার টাকা এমনি খরচা হয়ে গেছে, তারপর তোর লোন থাকবে 30-40 হাজার, 20,000 টাকা ইএমআই দিবি, তো নেট নেট একই ব্যাপার। তো ওরকম, ওটা ভাই যেখানে যে কাজ করতে তোর বেটার লাগবে সেরকম ইয়ে করিস, যেখানে তুই লং টার্ম কিছু শিখতে পারবি অ্যান্ড দেন ইউ ক্যান গ্রো। মানে কনসাল্টিং তো দেখ, এবার কনসাল্টিং তুই যদি এখন এমবিবি দেখিস, তাহলে হুম, ওটা হুম, তো তোকে এবিসিএল ছাড়া অপশন নেই, তাহলে তোকে হ্যাঁ। এবিসিএল ছাড়া দের ইজ নো অপশন, এমবিবি না। কনসাল্টিং। হ্যাঁ, মানে ওই ম্যাকেনজি, বেন আর হ্যাঁ, হ্যাঁ, বিসিজি বিসিজি। বা এটি কার্নি, অলিভার ভাইভেন, তো ওগুলো ওগুলো ওই 4টে কলেজেই আছে, হয়তো ওই আজকাল ইন্দোর কই করেও আসছে। তো ওগুলো তো দ্যাটস ফাইন, কিন্তু আমি বলছি যদি জেনারিক কনসাল্টিং আছিস, মানে ডেলয়েট, পিডাব্লিউসি, হুম, তো ওখানে তো সেই একই তো। তবে আর ওইখানেও যারা যায় এমবিবি কনসাল্টিং এ, তারাও প্রচুর মানে এক্সট্রাট আছে, এক্সট্রাট যেমন অনেক জায়গায় আছে, হুম, অ্যাকসেন্ট স্ট্র্যাটেজি। তো ওরা দেখ ওখানেও লোকে বিশাল সার্ভাইভ করে না, মানে আমাদের উইগ্রোতে আমি যে আগে যে স্টার্টআপটাই ছিলাম কলেজের হুম, পর, ওখানে একজন ফাউন্ডার অফিসের তোর চিফ অফ স্টাফ এসেছিল, ও এটি কার্নি থেকে এসেছিল, তো এটি কার্নিতে ও স্যালারি কাট নিয়ে উইগ্রোতে এসেছিল, কেন? কারণ ও সার্ভাইভ করতে পারছিল না। তো এরকম প্রচুর অপশন পায় আমাদের পাশে। তো got it. তো কনসাল্টিং হ্যাজ ডিফারেন্ট ফ্লেভার্স। তো কনসাল্টিং এ মানে ওই মেন্টালিটি থাকবে যে ভাই আমি 16-18 ঘন্টা পার ডে কাজ করবো, 16 আওয়ার্স পার ডে ইজ হিউজ। তোর It is, yes. ফিজিক্যাল তোর স্ট্রেস হবে, তখন তুই বুঝতে পারবি যে বস কনসাল্টিং সেখানে, সেই জায়গাগুলো দেখে এমবিএ এর আগে মনে হয় বিশাল কনসাল্টিং করবো, কিন্তু ওই ফ্যান্সি সব হুম, টিকিট হুম। ফিকিট দেবে,
ওগুলো অতটা ম্যাটার করে না। আমি তো সাজেস্ট করবো তো যদি মানে স্টার্টআপসে এক্সপিরিয়েন্স আছে, গো ফর স্টার্টআপসে শিখতে পারবি, অনেক বেশি গ্রোথ করতে পারবি, দেন সুইচ টু আ লাইক ডিসেন্ট কোম্পানি, সেখানে তুই কাট ফাট নিয়েও আসতে পারিস, কারণ তোর স্টার্টআপসের স্যালারিটা অনেক বেশি হবে, তো ইউ ক্যান জাস্ট টেক আ কাট অন দ্যাট এন্ড তুই কলকাতাতে আসতে পারিস। Correct. আমি তো এখন স্যার কারেন্টলি আমি মাঝখানে গুরগাঁওতে এসেছি, মানে কলকাতায় এসেছিলাম, আমি তো বেস্ট আউট অফ গুরগাঁও পুরোটাই বিগত 1.5-2 বছর ধরে প্রায়। তো এখানে তো মানে আপনি যেটা বললেন যে যা মাইনে তার অর্ধেকটা শুধু মানে থাকা খরচা খাওয়ার খরচাতেই চলে যায় স্যার। হ্যাঁ, ওটা হবে, কোনো কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি একটা আইএমএস এর একটা ওই নিয়ে নিচ্ছি। কারণ কি মক আমার দেওয়া হচ্ছে না, খুবই কম। আমি ওই ক্র্যাকিউ যেগুলো ওই ফ্রি মকস ছিল সেগুলো দিয়েছি খালি। হ্যাঁ, তো আইএমএস তো নিয়ে চালু করে দেয়, চাল। মানে আর মানে আমার ব্যাকগ্রাউন্ডে যদি একটু বলে দিন, মানে ওইটাই আমি জানতে চাইছি যে আমার সেফ বেটটা কি হতে পারে। মানে আমার ক্লাস ওর 10 তোর আমার ভালো মনে হয় এবছর পার্সেন্টেজ আছে। ভালো করে ক্যাটটা দে, যেরকম মোটামুটি একটু ভালো পার্সেন্টেজ চেষ্টা কর, 90+ মোটামুটি নিয়ে চলে আয়, তাহলে অ্যাটলিস্ট একটা থার্ড জেনারেশন আইএম তো পেয়েই যাবি। মানে ধর এই বোধগয়া, নাগপুর, সিরমৌর, সম্বলপুর, হুম আর এই 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 এইগুলোর মধ্যে যে কোনো একটা পেয়ে যাবি। তো যদি জম্মু, নাগপুর ফাগপুর পেয়ে যাস, হুম। বা ধর বোধঘাট আমি অতটা সাজেস্ট করবো না। ওকে মানে মোস্টলি তোর এই জম্মু, ফার্স্ট প্রেফারেন্স থাকবে জম্মু আর নাগপুর, ওকে। তারপরে প্রেফারেন্স থাকবে হচ্ছে আর সম্বলপুর সিরমৌর বলতে পারিস, হুম তারপরে অমৃতসর আর বোধগয়ার মধ্যে যে কোনো একটা। তো মানে বেসিক্যালি এইভাবে তুই তখন ভাবা যায়, বাট দ্য পয়েন্ট ইজ যে আর তোর তো দেখ, কলেজে গিয়েও তোকে ফাইট মারতে হবে, তো সেটা তোর অ্যাডভান্টেজ কি, তোর এক্সপিরিয়েন্স আছে, তোকে কোম্পানি আরো বেশি প্রেফার করবে, হ্যাঁ। সেগুলো তোর ইজি হয়ে যাবে অনেক। তো সেখানে অবভিয়াসলি তোর অ্যাডভান্টেজ থাকবে, প্লাস তোর জেনারিক আইটি প্রোফাইল না, তোর একটু প্রোফাইলটা ডিফারেন্ট। তো আমার অ্যানালিস্ট প্রবলেমটা অ্যানালিস্ট টোটালি মানে ধর ডিফারেন্ট। তুই ওখানে ওই এক্সেল, তারপর এসকিউএল ফেসকিউএল গুলো যদি একটু ইয়ে করে নিতে পারিস, বা পাওয়ার বিআই গুলো একটু করে নিতে পারিস, তবে আমার যে কাজ কোনো স্যার ওই কোম্পানি, এসকিউএল এই পুরোটাই এসকিউএল আর এক্সেলই কাজ আমার। হ্যাঁ, তাহলে তো চাপই নেই। মানে তাহলে তোর মানে মোটামুটি খুব তাড়াতাড়ি প্লেসমেন্ট হয়ে যাবে, কারণ সব কোম্পানি এসে ওই এসকিউএল এই আর ওই এক্সেল ফেক্সেল পাওয়ার বিআই এইসবই চায়। তুই যদি ওগুলো তো সিভি ভালো বানিয়ে নিতে পারিস, তো যে কোনো থার্ড জেনারেশনের মধ্যে ওয়ার্ক, কারণ ওখানেও তো 20 লাখ 15 লাখের অফার তো আসছে। আর আমার স্যার আপনি যদি শোনেন আমি কিসে গ্রাজুয়েশন করেছি, আমার সাথে মানে গ্রাজুয়েশনের সাথে আমার কোনো লিঙ্ক নেই যে চাকরিটা আমি করছি। হ্যাঁ, আমি সেই তো ম্যাক্সিমামই তাই। আমি প্রেসিডেন্সি থেকে লাইফ সায়েন্স নিয়ে অনার্স করেছি। আচ্ছা, তারপরে আমি অ্যামাজনে টেকনিক্যাল সাপোর্ট হিসেবে ঢুকেছিলাম, দিয়ে একটা অপরচুনিটি ল্যান্ড হয় আর্নস্ট অ্যান্ড ইয়াং এ প্রজেক্ট অ্যানালিস্ট 2। তারপর জোম্যাটোতে অপারেশনস, এখন সিনিয়র অপারেশনস অ্যানালিস্ট। আচ্ছা। জোম্যাটোতে থাকতে পারিস তুই, যদি তোর সেরকম মনে হয় গ্রোথ করার জন্য। গ্রোথ কেমন জোম্যাটোতে? জোম্যাটো স্যার প্রচন্ড ফিকেল আমি বলবো, মানে এটা মানে এখন মানে মোটামুটি আপনি যদি একটু টাইমস অফ ইন্ডিয়া বা এতে যান, মানে এই কিছুদিন আগে একটা ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্ট থেকে মানে প্রায় হাফ অফ দ্য ওয়ার্ক ফোর্স লে অফ করে দিয়েছে। স্টার্ট আপে ওটাই মজা, ওখানে তো সবসময় লে অফের একটা মজা থাকে। আর ওটাতে স্যার সবচেয়ে মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে জোম্যাটোতে তো কোনো নোটিস পিরিয়ড নেই, জিরো নোটিস পিরিয়ড। তো ওটাই, আচ্ছা। হ্যাঁ, তো মানে যদি ম্যানেজমেন্ট ডিসাইড করে যে কালকে সকালে বার করে দেবে, মানে ইনস্ট্যান্ট, মানে কাল সকালে ল্যাপটপ সাবমিট হবে, সন্ধ্যেবেলার মধ্যে আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, 15 দিনের মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল ক্লিয়ার করে মানে হয়ে যাবে। মানে এরম টাইপের জিরো নোটিস পিরিয়ড, তো প্রচন্ড ফিকেল স্ট্রাকচার বলতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি জানতাম যে জোম্যাটো খুব মানে বিশাল ব্যাপার। আমি যেমন যে ব্যাঙ্গালোর স্টার্টআপে ছিলাম, সেখানে খুব ভালো, মানে সেখানেও লে অফ টে অফ হয়, হয় না বলছি না, হুম কিন্তু ওদের লে অফ হচ্ছে খুব ভালোভাবে হয়। মানে তোকে বলবে, তোকে 1.5-2 মাস টাইম দেবে, হুম। বলবে তুমি দেখো, তোমাকে অফিস টফিস আসতে হবে না, তুমি জব দেখে নাও, হ্যাঁ তোকে 2 মাসের স্যালারি দিয়ে দেবে। তুই সেই 2 মাস কাজ করছিস, কিন্তু তো অফিসে আসতে হচ্ছে না, তুই জাস্ট কাজও করছিস না, তুই জাস্ট আউট অফ, তারপর তুই 2 মাসের মধ্যে অফিসে জব পেয়ে সুইচ মেরে দিবি। তো মানে স্টার্টআপের মানে খুব ভালোভাবে ওটা হ্যান্ডেল করে, এরকম হুট করে ফায়ার করে দেয়। জোম্যাটোতে স্যার এখন খুব মানে ডেঞ্জারাস টাইমস চলছে, মানে যদিও আমাদেরই। আমি সেই স্টার্টআপ ছেড়ে দিয়েছি, কিন্তু হ্যাঁ মানে স্টার্টআপে এখন তো আমি কলকাতায় চলে এসেছি, তো এখন আচ্ছা আপনি এখন ফুল টাইম কলকাতাতেই আছেন? হ্যাঁ, তারপর আবার ইচ্ছা হলে ব্যাঙ্গালোর চলে যাবো, দেখি। আমার আমার আসলে কাজে বোর হয়ে গেলে আমি
চাকরি ছেড়ে দিই, দিয়ে অন্য কাজ করি। ভালো স্যার। আমি এসব এত কাজ তো দেখ, টাকা পয়সা তো পাবো, কিন্তু কাজ যদি বোরিং হয়ে যায়, যদি শিখতে না পারি, তাহলে তো there is no issue, মানে ইয়ে না। আমার স্যালারি কম বেশি অত ম্যাটার করে না, কারণ আমি জানি একটা ডিসেন্ট স্যালারি তো আমি পাচ্ছি, হ্যাঁ। সে তার তার নিচে তো যাবে না। তো হুম। ফলে এবার কলকাতায় থাকলে তো অবভিয়াসলি তো কস্ট অনেক কম। অনেক কম স্যার, অনেক কম। তো পয়েন্ট ইজ যে কাজ শুড বি ইন্টারেস্টিং। তো আমি ধর যদি এখানে মনে হয় যে আমার কাজ বোরিং লাগছে, আমি আবার ব্যাঙ্গালোর চলে যাবো, এই আমার কি ব্যাপার? Got it. যাই হোক, আমি পড়ানোতে আমার বেশি ইন্টারেস্ট, তো যাই হোক সেটা দেখা যাবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। Anyway, হ্যাঁ সময় ঠিক আছে। দিলেন, আমি একটুখানি ডিস্টার্বই করে দিলাম আপনাকে রাতে। ঠিক আছে, কোনো চাপ নেই। ঠিক ঠিক আছে, আছে, মক ফক দে, কোনো ইয়ে বলবো। ওকে স্যার। আমার যদি কোথাও আটকায় কোনো মকে বা কিছুতে, আমি আপনাকে তাহলে একটুখানি হোয়াটসঅ্যাপে ওই পাঠিয়ে দেবো, আপনি একটু তাহলে বুঝিয়ে টুঝিয়ে আমি দেবেন। এই নেক্সট 2 সপ্তাহ আই উইল বি ইন ইউরোপ, তো আরে বাপ। ইন্ডিয়াতে নেই। নেক্সট 2 সপ্তাহ ক্লাস ফাস হবে না, তো গ্রুপে বলে দেবো। আই উইল বি ব্যাক অন 9th 8th অক্টোবর, দেন তারপর ওই উইকটা ক্লাস নেবো। গট ইট। ঠিক আছে স্যার, ঠিক ঠিক আছে। আছে, ওকে, থ্যাংক ইউ স্যার, গুড নাইট।